দীর্ঘ কয়েক ঘন্টা ভারী বৃষ্টির পর আকাশটা যখন স্বচ্ছ নীল আর সাদা রূপ ধারণ করে, প্রকৃতির চারিপাশে এক অদ্ভুত শীতল, প্রাণবন্ত, স্বচ্ছ, চকচকে কাচের মতো পরিষ্কার পরিবেশ দেখা যায়। গাছগুলো দেখে মনে হয় যেন নতুন প্রাণ করে ফিরে পেয়েছে তারা। প্রতিটা গাছের পাতাও ফুলের মধ্যে যে ফোঁটা ফোঁটা বৃষ্টির জল জমে থাকে, সেগুলো যখন ঝড়ো হাওয়ায় গাছ থেকে ঝিরঝির করে ঝরে পড়ে, এক অদ্ভুত সুর কানে ভেসে আসে। ভারী বৃষ্টির ফলে ঝিলের জল পুরো উঁচু হয়ে আছে। বকগুলো সরু নালার কাছে দাঁড়িয়ে আছে, ছোট ছোট মাছ ধরে খাবে বলে। ঝিলের পাড়ে শুকনো মোটা গাছ শুয়ে পড়ে আছে, তার জন্য মাছরাঙার আর পানকৌড়ির পাখি বসে আছে জলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে শিকারের উদ্দেশ্যে। হয়তো মাছ নিয়ে এবার তারা বাসায় ফিরবে। আরও কত পাখির হয়তো সব বাসা ভিজে গেছে, তারাও ভিজে গাছের ডালে ডালে বসে গা থেকে জল ঝেড়ে ফেলছে। কখনো সরু ঠোঁট দিয়ে নিজের ডানাগুলো থেকে জল ছেড়ে ফেলার চেষ্টা করছে। প্রকৃতি এক অদ্ভুত সুন্দর দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে অনু। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, বিকেলে একটু থেমেছে, সূর্য উঠেছে আবার। ও ছাদে এসে চারদিক মন ভরে দেখছে, আর অরিন্দম রুমে বসে ল্যাপটপে কিছু কাজ করছে। দেখতে দেখতে একে অপরের সাথে ওরা 2.5 বছরে বিবাহিত জীবন পার করে ফেলল। কিন্তু আজও তার প্রথম দিনের মতোই অরিন্দমকে ভালো লাগে। অরিন্দমও ওর সেই পুচকি বউকে পুচকি ভেবে চলেছে। অনু ছাদে এসে মন ভরে সুন্দর প্রকৃতি উপভোগ করছে। ছাদে রাখা টপের মধ্যে লজ্জাবতী গাছের কাছে গিয়ে দাঁড়ালো। তারপর হাত দিয়ে সামনে টপের লজ্জাপতি গাছের পাতায় হাত দিয়ে ছুঁয়ে দিল। সঙ্গে সঙ্গে পাতাগুলো যেন কত লজ্জা পেয়ে মুড়ে গেল। দেখে হাসলো ও তারপর আবার একই কাজ করলো। এমন সময় এমন করে যেন ও কি মজাই না পাচ্ছে। অরিন্দম অনেকক্ষণ থেকে পেছনে এসে দাঁড়িয়ে ওর সেই খেলা দেখছে। তারপর ওকে পেছন থেকে জড়িয়ে ধরলো। অনু খানিকটা চমকে গেল, তারপর বুঝতে পেরে অরিন্দমের হাতের উপর হাত রেখে বলল, পরবাবু, তুমি এমন করে আমাকে হঠাৎ হঠাৎ জড়িয়ে ধরে চমকে দাও কেন? অরিন্দম অনুর কাঁধে থুতনি রেখে বলল, তোমাকে চমকে দিতে যে আমার বড্ড ভালো লাগে, তবুও তো আমি সামান্য চমকে দেই। আর তুমি যখন আমাকে চমক দিতে, তখন তো আমার ছোটখাটো হার্ট অ্যাটাক হয়ে যেত। অনু শুনে লজ্জামাখা হাসি দিল। সত্যি কত পাগল ছিল ও, কিন্তু দিনগুলো খারাপ ছিল না, বেশ মজারই ছিল। প্রতিটা স্মৃতি অসাধারণ। অরিন্দম অনুকে নিজের দিকে ঘুরিয়ে ওর গালে 2 হাত রেখে বলল, আমার লজ্জামাখা হাসিটা যে আমার দেখতে খুব ভালো লাগে, আর তা দেখলে আমার বেশি বেশি করে তোমাকে। তারপর অরিন্দম আরো কিছু বলতে যাবে, পাশে কদম গাছে বসে থাকা কাকটা তার বিরক্তিকর সুরে কাকা করে উঠল। অরিন্দম কাকটার দিকে তাকিয়ে বিরক্ত বোধ করলো। অনু হেসে বলল, বরবাবু, এখানে কাক না হয়ে কোকিল হলে কি সুন্দর মিষ্টি ধ্বনি কানে আসতো বলো। অরিন্দম হতাশার নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ, কাকে? বিরক্তিকর কণ্ঠের থেকে কোকিলের কুহু কুহু খুব মিষ্টি ধ্বনি এক আলাদা পরিবেশ সৃষ্টি করে, এক রোমান্টিকতা। তারপর অনুকে কাছে টেনে নিয়ে ওর কোমর জড়িয়ে ধরে ওর নাকে নাক ঘষে বলল, জানো বউ, বিকেলে এই মিষ্টি রোদের সোনালি আলো তোমার গায়ে পড়তে তোমাকে আরো সুন্দর লাগছে। মনে হয় যেন। অনু যেন অরিন্দমের কথায় লজ্জা পেয়ে যাচ্ছে। সে মুচকি হেসে বলল, বরবাবু, তুমি এমন করে এই বাচ্চা মেয়েটার সাথে একটু বেশি ফ্লার্ট করছো। অরিন্দম ওর কপালে কপাল ঠেকিয়ে বলল, বাচ্চা মেয়ে বলে ফ্লার্ট করছি, বড় হলে অন্য কিছু করতাম, বলে চোখ টিপ দিল। অনু বিস্ময় হয়ে চোখ বড় বড় করে অরিন্দমের দিকে তাকিয়ে আছে। একই ছেলে ও একটু বুঝতে শিখেছে বলে যখন তখন লজ্জা ফেলে ওকে। অরিন্দম মুচকি হেসে অনুর কপালে চুমু দিয়ে বলল, এত অবাক হতে হবে না বউ, আমি এমনি মজা করে বললাম। পড়াশোনা ছাড়া মাথায় অন্য কোনো চিন্তা ঢুকলেই ওই কদম গাছের ডাল কেটে এনে তোমার পিঠে পড়বে, এই বলে দিলাম। এবার গিয়ে পড়তে বসো, আমি একটু অফিসের কাজে বাইরে যাচ্ছি। অনু একটু ভয় পেয়ে বলল, আমি এতক্ষণ বাড়িতে একা থাকবো? অরিন্দম ওকে এক হাতে জড়িয়ে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, ফিরতে 9টা বেজে যাবে। মাসিমাকে বলে যাব, উনি থাকবেন আমি না আসা পর্যন্ত। ঘড়িতে রাত 9:30। অনু আজ সুন্দর করে একটা সাদা শাড়ি পরেছে। ওর বরবাবুকে দেখাতে চাইছে ও একা শাড়ি পরতে শিখে গেছে। তাই মন ভরে সুন্দর করে শাড়ি পরে সুন্দর করে সেজে অরিন্দমকে চমকে দেওয়ার প্ল্যান করেছে।
ছোটখাটো হার্ট অ্যাটাক করাতে চায়, পুরনো দিনের স্মৃতি একটু টাটকা করতে চায়। রিনা মাসিমা একটু আগেই বেরিয়ে গেছে, ওনার বাড়ি অনেকটা দূর, রাত হলে যেতে অসুবিধা হবে বলে তাই ওকে বলতেও বাধ্য বের মতো বলেছে ঠিক আছে, আমি একাই থাকতে পারবো। অনু রেডি হয়ে এবার ফোনটা নিয়ে অরিন্দমকে ফোন লাগালো, কিন্তু অরিন্দমের ফোন বারবার আউট অফ নেটওয়ার্ক বলছে। অনু একটু বিরক্ত হলো, বাইরে আবার আকাশ গুরুম গুরুম করছে, হয়তো ভারী বৃষ্টি নামবে। ও এবার একা থাকতে একটু ভয় করছে, উদাস হয়ে খাটে বসে পড়ল। হঠাৎ করেই বাড়ির কলিং বেল বেজে ওঠে। অনু প্রথমে চমকে গেলেও তারপর খুশি হয়ে দৌড়াতে থাকে তার বড়বাবু এসেছে এই ভেবে। একগাল হেসে নিচে নেমে দরজার কাছে গেল, তারপর খুশি মনে দরজা খুলতেই তার হাসিমাখা মুখটা মিহিয়ে গিয়ে অন্ধকারে পরিণত হলো। ভয় চোখে মুখে স্পষ্ট দেখা যাচ্ছে, তরতরিয়ে ঘাম ঝরে পড়ছে, কারণ তার সামনে তার বড়বাবু দাঁড়িয়ে নেই, দাঁড়িয়ে আছে বিশাল শয়তানি হাসি দিয়ে। ও বিশালকে দেখে তাড়াতাড়ি করে আবার দরজা লক করে দিতে লাগলো, কিন্তু বিশাল এক ধাক্কায় ভিতরে ঢুকে এলো। অনু ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে থাকা ব্যক্তিটির দিকে। বিশাল তার মুখে সেই অসহ্যকর বিরক্তি হাসি ফুটিয়ে রেখেছে। অনু কাঁপা কাঁপা গলায় বলল, আপনি এখানে এসেছেন কেন? আর এমনভাবে ঘরে ঢুকে গেলেন কেন? ভালোই ভালোই বলছি, এখান থেকে বেরিয়ে যান। বিশাল অনুর দিকে এক পা করে এগিয়ে যেতে যেতে বলল, আরে সুইটহার্ট, এত তাড়া কিসে? এতদিন পরে এসেছি, কোথায় একটু আদর যত্ন করে খাতির করবে তা নয়, আসতেই চলে যেতে বলছে। দিস ইজ নট ফেয়ার। আর এতদিনে দেখছি তুমি আগের সেই পুচকি মেয়ে আর নেই, রূপ যৌবন যেন ঝরে ঝরে পড়ছে, লোভনীয় হয়ে উঠেছে যে। ইতিমধ্যে বাইরে মুষলধারে বৃষ্টি নেমেছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, আরো ভয়ানক পরিবেশ সৃষ্টি করেছে। অনু এক পা দুপা করে পিছনে যেতে যেতে ডাইনিং টেবিলের সাথে সেট হয়ে যায়। তারপর ভীতু গলায় বলতে থাকে, দেখুন, আপনি বাড়াবাড়ি করছেন, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান, তা না হলে কিন্তু এর ফল ভালো হবে না। বিশাল ওর একদম সামনে এগিয়ে গিয়ে ডাইনিং টেবিলে ওকে ঘিরে দুই হাত রেখে বলল, বেবি, সেই রাতের কাজটা পূর্ণ করতে এসেছি, পূরণ না করে আমি এখান থেকে চলে যাব কিভাবে? অনু কথাটা শুনে চমকে উঠে ভীতু চোখে বিশালের দিকে তাকিয়ে থাকে। তখন তো তুমি পুচকি ছিলে, আর এখন যে তোমার নেশায় পড়ে গেছি আমি। বলে অনুর কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। অনু বিস্ফোরিত চোখে বিশালের দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তে ভয়ে তার শরীর কাঁপছে, দাঁড়িয়ে থাকার শক্তিও পাচ্ছে না। সে কিছুতেই ছিচকে সরে যাওয়ার জন্য ছটফট করছে। বিশাল ডান হাত দিয়ে অনুর কোমর জড়িয়ে নিয়ে বাম হাত দিয়ে অনুর চুলের ফাঁকে ধরে অনুর মুখটা নিজের মুখের কাছে আনতে থাকে। অনু ছাড়া পাওয়ার জন্য আকুতি করে যাচ্ছে, কিন্তু বিশাল তার কথা শুনছে না। অনু জল ভরা চোখে টেবিলের দিকে তাকিয়ে কাটা চামচ দেখে আস্তে আস্তে ডান হাত দিয়ে নিয়ে জোরে বিশালের কোমরে গিতে দেয়। বিশাল ব্যথায় চিৎকার করে কোমরে হাত দেয়। অনু ছাড়া পেয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে, কিন্তু শেষ রক্ষা হলো না। বিশাল দৌড়ে গিয়ে ওর পা ধরে টান দেয়। অনু মুখ থুবড়ে পড়ে কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়ছে অনুর। অনেক কষ্টে নিজেকে সামলে পা ছাড়ানোর জন্য মোছামুছি করতে থাকে। পা কোনো রকমে ছাড়িয়ে উঠে যেতে যাবে বিশাল তখন ওর শাড়ির আঁচল ধরে টান দেয়, ফলে অনুর শাড়ি গা থেকে খুলে যায় বিশালের হাতে। অনু হতবাক হয়ে তাকিয়ে আছে বিশালের দিকে। বিশালের চোখে মুখে লালসা। অনু দুই হাত দিয়ে নিজের লজ্জা ঢাকে আর কাঁদতে কাঁদতে বলতে থাকে, প্লিজ আমাকে ছেড়ে দিন, যেতে দিন প্লিজ। আমি আপনার কি ক্ষতি করেছি? প্লিজ ছাড়ুন, আমার এত বড় সর্বনাশ করবেন না। বিশাল এগিয়ে গিয়ে ওকে ধরে, ওকে কাঁধে তুলে নিয়ে নিজের রুমের দিকে যেতে থাকে আর বলতে থাকে, আমার অনেক ক্ষতি করেছিস তুই, তার সব শোধ আজ তুলবো। আর তাছাড়া এত সুন্দর জিনিসকে আমি ছাড়ি কি করে? অনু হাউমাউ করে কেঁদে চলেছে আর দু হাত দিয়ে বিশালের পিঠে কিল ঘুষি দিয়ে যাচ্ছে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু তার বুক ফাটা চিৎকার কেউ শুনছে না। বিশাল ওকে রুমে গিয়ে ঠাস করে বিছানায় ফেলে দেয়। তারপরও তাড়াতাড়ি নিজের শার্ট খুলতে থাকে। অনু অঝরে কেঁদে চলেছে, বিশালের দিকে তাকিয়ে নিজেকে ছাড়া পাওয়ার জন্য আকুতি করে যাচ্ছে, কিন্তু বিশাল চোখে মুখে হিংস্র পশুর ক্ষুধার্ত ছাপ স্পষ্ট। অনেকদিন পর শিকার পেয়েছে, তাকে খুবলে খাবে। অনু বেড থেকে নেমে দৌড়ে বাইরে আসতে যাবে, বিশাল আবার তার হাত ধরে আর এক হাত দিয়ে উন্মুক্ত কোমরে হাত দিয়ে চেপে ধরে, যার ফলস্বরূপ অনুর পেট চিরে রক্ত বের হতে থাকে।
অনু আহত হয়ে বিশালের দিকে আকুতি ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখে বেদনা, অসহায়ত্বর ছাপ স্পষ্ট। সে সমানে বলে যাচ্ছে, যেতে দিন আমাকে প্লিজ, দয়া করুন। কিন্তু বিশাল ওকে টেনে বিছানায় ফেলে তার উপর হিংস্র পশুর মতো হামলে পড়ে, তাকে খুবলে খুবলে খেতে। অনু চিৎকার করে যাচ্ছে, তবুও তার দয়া হচ্ছে না। ক্ষুধার্ত হিংস্র পশু, সে কারোর চিৎকার কানে যাবে না। অনুর বুক ফাটা আর্তনাদ করে উঠল। পুরো রুমে আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে এখানে কোনো প্রবল ঝড় উঠেছিল। ফ্লোরে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। তারই মধ্যে অনুর সাদা শাড়িটা লাল হয়ে উঠেছে। বেডশিটেও রক্ত ভর্তি। খাটের নিচে এক কোণায় নিস্তেজ দেহের মতো অরিন্দম মাথায় হাত দিয়ে বসে আছে। চোখ মুখ তার অসম্ভব রকম লাল হয়ে আছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে তার মধ্যে একটা ঝড় বয়ে যাচ্ছে। কি থেকে কি হলো তার বোধগম্য, তার মধ্যে যেন বোঝার ক্ষমতা হয়ে উঠছে না। তার দৃষ্টি ফ্লোরে পড়ে থাকা অনুর শাড়িটার দিকে। অরিন্দমের চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। বুকটা তার হাহাকার করছে। অনেক সাহস নিয়ে ব্যথাতুর দৃষ্টিতে বেডের এক কোণায় তাকালো। অনু চাদর মুড়ে গুটিসুটি হয়ে পাগলের মতো একটা কোণে বসে আছে। মাথার চুলগুলো ঘেটে মুখের চারপাশে হয়ে গা ভর্তি হয়ে আছে। সিঁদুর কপালে লেপ্টে আছে। কাগজ লিপস্টিক সারা মুখে ভর্তি। ডান কানের পাশ দিয়ে ঠোঁট পর্যন্ত চিরে রক্ত জমা পড়েছে। কপালে রক্তে শুকিয়ে গেছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে তার উপর কতটা ঝড় বয়ে গেছে বা এখনো যাচ্ছে। অনু চুপ করে বসে ফ্লোরে পড়ে থাকা বড় ফুলদানিটার দিকে তাকিয়ে আছে। হয়তো ফুলদানিটাই ওর রক্ষা কবচ ছিল। হ্যাঁ, এই মুহূর্তে ওটাই সবচেয়ে আপন মনে হচ্ছে ওর। তখন বিশাল ওর উপর পশুর মতো আচরণ করতে গিয়ে ও দিশেহারা হয়ে কি করবে ভাবছিল। তখন অরিন্দমের বলা কথাগুলো মনে পড়ে গেল। তার বরবাবু তাকে বলেছিল, নিজেকে কখনো অসহায় ভাববে না বউ। কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করতে আসলে তুমি তোমার সবটা দিয়ে নিজেকে বাঁচাবে। আশেপাশে যা পাবে তাই দিয়ে তাকে আঘাত করে নিজেকে রক্ষা করবে। অনুও নিজেকে বাঁচাতে এদিক ওদিক তাকাতে থাকে। তখনই পাশেই টেবিলের উপরে বড় ফুলদানি চোখে পড়ে। অনেক কষ্টে ডান হাত দিয়ে নেয়। বিশাল তখন ওর ঘাড়ে মুখ গুজেছিল। ফুলদানি নিয়ে বিশালের মাথায় নিজের সর্বশক্তি দিয়ে আঘাত করে। বিশাল ব্যথা পেয়ে অনুকে ছেড়ে দিয়ে উঠে বসতেই অনু আবার বিশালের মাথায় ফুলের টপ মারে। বিশাল নিচে পড়ে যায়। অনু নিচে নেমে এবার বিশালের মাথায় সজোরে সোজাভাবে মারে। বিশাল কিছু বুঝে ওঠার আগেই আহত হয়ে ফ্লোরে পড়ে যায়। যন্ত্রণায় ছটফট করতে থাকে সে। তার রক্তের বন্যায় ভেসে যাচ্ছে ফ্লোরে। অনু নিজের সতীত্ব রক্ষা করতে পেরেছে, বাঁচাতে পেরেছে নিজেকে ওই নরপশুর হাত থেকে। কিন্তু তবু সে একটা শক পেয়ে ভারসাম্য হারিয়ে ফেলেছে। বিশালকে শেষবার মারার মুহূর্তে অরিন্দম ঘরে চলে আসে। এসে এরকম অবস্থা দেখে হতভম্ব হয়ে যায়। অনুর কাছে এগিয়ে আসতে গেলে অনু নিজেকে গুটিয়ে নিয়ে বেডের এক কোণে গুটিসুটি হয়ে বসে থাকে। অরিন্দম অনেকটা শকের মধ্যে ছিল। বেশ কয়েক ঘন্টা দীপকে ফোন করে। দীপ পুলিশও এসে বিশালকে নিয়ে যায়। বিশাল মনে হয় আর বাঁচবে না। আর বাঁচলেও অরিন্দম বা পুলিশ ওকে ছাড়বে না। অরিন্দম আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে অনুর দিকে তাকায়। তারপর নিজেকে শক্ত করে খাটে বসে হাঁটুতে ভর দিয়ে অনুর দিকে এগিয়ে যায়। কিন্তু অনু অরিন্দমকে দেখে যেন ভয় পাচ্ছে। সে একদম খাটের এক কোণে গুটিসুটি হয়ে গেল। অরিন্দম এগিয়ে গিয়ে অনুর মুখে হাত দিতে যাবে। অনু নিজের মুখ সরিয়ে পাগলের মতো হিতাহিত জ্ঞান হারিয়ে চিৎকার করে বলতে থাকে, আমার গায়ে হাত দেবে না। আমাকে ওই লোকটা খুব খারাপভাবে ছুঁয়েছে। আমার সারা শরীরে লোকটার ছোঁয়া। আমি আর তোমার যোগ্য নেই। তুমি আমাকে ছুঁবে না, দূরে যাও আমার থেকে। অরিন্দমের চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। সে অনুর গালে জোর করে হাত দিয়ে বলল, প্লিজ বউ, কিছু হয়নি তোমার, তুমি শান্ত হও। কিন্তু অনু নিজের ওর কাছে গুটিয়ে নিতে চাইছে। অরিন্দম অধৈর্য হয়ে চিৎকার করে একটা ধমক দেয় অনুকে। অনু চিৎকার খানিকটা কেঁপে উঠে। তারপর নিজের সস্তায় হয়তো ফিরে এসে হাউমাউ করে কাঁদতে কাঁদতে অরিন্দমকে জড়িয়ে ধরে। অরিন্দম ওকে জড়িয়ে ধরে আর এক হাত ওর মাথায় হাত বুলিয়ে বলতে থাকে, কিছু হয়নি বউ, তোমার সব ঠিক আছে। তুমি প্লিজ চুপ করো, আমি এসে গেছি তোমার কাছে। তোমার কেউ কিছু করতে পারবে না। অনু কাঁদতে কাঁদতে কী সব বলে যাচ্ছে। অরিন্দম অনেকটা সময় ওকে জড়িয়ে ধরে থাকে। অনু হঠাৎ চুপ হয়ে যায়। অনুর কোনো রেসপন্স না পেয়ে ওর মুখের দিকে তাকিয়ে দেখলো ও সেন্সলেস হয়ে পড়ে আছে। অরিন্দম অনুর এমন অবস্থা দেখে চোখ থেকে টুপ টুপ করে অস্ত্র ঝরে পড়ে। তারপর নিজেকে সামলে অনুকে পাজা কোলে নিয়ে উপরে রুমে চলে আসে। ওকে শুয়ে দিয়ে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও বউ, আজ আমার জন্য তোমার এমন অবস্থা হলো। আমি যদি ওই দিন বিশালকে পুলিশের হাতে দিতাম তাহলে ও আজ এতটা সাহস পেত না। কিন্তু এইবার আমি ওকে ছাড়বো না।
যদি ও বেঁচে যায় তাহলে ও আমার হাতে মরবে। ওকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। হয় ও জেলে থাকবে, না হয় আমার হাতে মরবে। অরিন্দম অনুর ক্ষতগুলো দেখে নিজেকে কেমন পাগল পাগল লাগছে, আর তার অসহ্য যন্ত্রণা হচ্ছে অনুর অবস্থা দেখে। নিজেকে কোনো রকম সামলে তারপর ডাক্তারকে ফোন করে। ডাক্তার ওকে চেক আপ করে গেছে প্রায় 20 মিনিট হলো। অনু মেন্টালি খুব শক পেয়েছে, তাই এখনও অস্বাভাবিক আচরণ একটু বেশি করবে। একটুতেই ভয় পাবে, একদম চুপচাপ হয়ে যাবে। সময়ের সাথে সাথে ওকে স্বাভাবিক করে তুলতে অরিন্দমকে অনেক পরিশ্রম করতে হবে। প্রায় অনেকক্ষণ পর অনু আস্তে আস্তে চোখ খুলল। অরিন্দম ওর পাশে বসে ওর মুখের দিকে তাকিয়ে আছে। ও অরিন্দমের দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। অরিন্দম ওকে চোখ খুলতে দেখে ওকে জড়িয়ে ধরতে অনু 2 হাতের চাদর খামচে ধরে শক্ত গলায় বলল, আমাকে প্লিজ ছাড়ো, একা থাকতে দাও আমাকে। আমার কারোর ছোঁয়া সহ্য হচ্ছে না। প্লিজ দূরে থাকো আমার থেকে, প্লিজ। অরিন্দম কথাটা শুনে বুকটা মোচড় দিয়ে উঠল। ও অনুকে ছেড়ে অনুর দিকে চোখ ছলছল করে তাকালো। অনু ওর ছোঁয়া অসহ্য লাগছে। অনু ওর দৃষ্টি উপেক্ষা করে পাশ ফিরে অনুর দিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ে। অরিন্দম চোখে একরাশ জল নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। রুমের বাইরে এসে দরজা আটকে দরজায় হেলান দিয়ে হাঁটুতে মুখ গুজে চোখের জল ছাড়তে থাকে। ও কি করে সব ঠিক করবে, অনুকে কি করে সামলাবে? নিজেকে অপরাধী লাগছে। অনুকে এই মানসিক চাপ থেকে ও কি করে বার করবে? আদৌ কি এত সহজে স্বাভাবিক করতে পারবে? সারা রাত অনুর জলে বালিশ ভিজেছে, আর অরিন্দম বাইরে। ভোরবেলা অরিন্দম রুমে ঢুকে অনুকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে। অনু দূরে সরে যেতে নিলে অরিন্দম জোর করে ওর ঘাড়ে বুক গুজে ভাঙা গলায় বলতে থাকে, প্লিজ বউ, আমাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিও না। আমি পারবো না তোমার থেকে দূরে থাকতে। আমার উপর এতটা নির্দয় হইও না। আমার খুব কষ্ট হচ্ছে বউ, প্লিজ। বলে ফুপিয়ে কেঁদে ওঠে। অরিন্দমকে কাঁদতে দেখে অনুর বুকটা কেঁপে উঠল। কিন্তু অনুরও যে খুব কষ্ট হচ্ছে, ওর এত সহজে স্বাভাবিক হওয়া সম্ভব নয়। কিন্তু অরিন্দমের আকুতি ভরা কণ্ঠ ওকে আর নিজের কাছ থেকে সরালো না। সেও নিঃশব্দে বালিশ ভেজাতে থাকে। वक्त ने किया हम पे कैसा सितम, तुम भी बेजार हो, बर्बाद है हम। जाने किस रास्ते ले जाएगा ये मेरा डगमगाता कदम, साथ देती नहीं परछाइयाँ और मोहब्बत हो रहे हैं लम। तेरे बिन अब न लेंगे एक भी दम, तुझे कितना चाहने लगे हम, तेरे साथ हो जाएंगे खत्म, तुझे इतना चाहने लगे हम। ছাদের মাঝখানে গোল হয়ে বসে আছে সবাই। সবাই মানে অরিন্দম, অনু, পায়েল, দীপ আর 2-1টা ফ্রেন্ড। সেই ঘটনার পর কেটে গেছে 1 সপ্তাহ। এই 1 সপ্তাহে অনুকে কিছুতেই স্বাভাবিক করতে পারেনি অরিন্দম। অনু কেমন ঝিম মেরে গেছে, চুপ করেই সারাক্ষণ উদাসীন হয়ে বসে থাকে। অরিন্দম ওর সাথে কথা বলতে চাইলেও ও কিছু বলে না। অরিন্দম ওকে নিজের হাতে খাইয়ে দেয়, চুল বেঁধে দেয়, ওর যাবতীয় কাজ করে দেয় ওর একটু হাসি মুখ দেখবে বলে। কিন্তু অনু কোনো কিছুতে রিয়েক্ট করে না। অনু ওয়াশরুমে ঢুকলে শাওয়ারের জল ছেড়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। অরিন্দম অনেক কষ্টে ধাক্কাধাক্কির পর ও বাইরে বের হয়। এই নিয়ে 4 দিন খুব জ্বর ছিল অনুর। অরিন্দম অনুকে এমন অবস্থায় দেখে আরো ভেঙে পড়ছে। ওর যেন অনুর থেকে বেশি কষ্ট হচ্ছে। সেই প্রাণবন্ত দুষ্টুমি ভরা মেয়েটা হঠাৎ এমন শান্ত হয়ে গেলে যে কেউ কষ্ট পাবে। অনুর মাইন্ড চেঞ্জ করার জন্য দীপকে আর পায়েলকে ওদের বাড়ি আসতে বলেছে। সবার কাছে থাকলে হয়তো একটু খুশি হবে ও। কিন্তু তা অনু কারোর সাথে কথা বলছে না, চুপ করে আছে। অরিন্দম ওর দিকে তাকিয়ে চোখে একরাশ জল নিয়ে গানটা শেষ করলো। অনু চোখের জলে ওরকম ভীষণ কষ্ট হচ্ছে। অরিন্দমকে কষ্ট পেতে দেখে কিন্তু ও কি করবে? এত সহজে কি সবকিছু ভুলে যাওয়া সম্ভব? অরিন্দম অনুর গালে হাত রেখে জড়ানো কণ্ঠে বলল, প্লিজ বউ, এবার তো ওসব থেকে বেরিয়ে এসো। একটু বোঝার চেষ্টা করো যা হয়েছে তাতে। অনু হু হু করে কেঁদে উঠল। অরিন্দমের কাছে থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নিজের রুমে চলে যায়। অরিন্দম আশাহত হয়ে ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। পায়েল উঠে দাঁড়িয়ে বলল, অরি, তুই এমন ভেঙে পড়িস না। আমি ওকে বোঝাবার চেষ্টা করছি, তুই প্লিজ নিজেকে স্ট্রং রাখ। পায়েল রুমে এসে দেখলো অনু বালিশে মুখ গুজে শুয়ে আছে। পায়েল ওর পাশে গিয়ে বসে। অনুর মাথায় হাত বুলিয়ে দিতে অনু মাথা তুলে তাকায়, তারপর উঠে বসে। পায়েল মলিন কণ্ঠে বলল, এমনভাবে কাঁদছো কেন? অনু কিছু বলল না। কিছুক্ষণ পর পায়েল আবার বলল, দেখো অনু, তোমার সাথে যা অঘটন ঘটতে যাচ্ছিল তা কোনো সাধারণ ঘটনা নয়। তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো আমি এখন ভাষা খুঁজে পাচ্ছি না। কিন্তু আমি তবুও বলবো, যা হয়েছে তার মধ্যে তোমার তো কোনো দোষ নেই। আর ওই পশুটা তোমার সাথে যা করতে চেয়েছিল তাতে তো সে সফল হয়নি।
তার ফল সে ভোগ করছে সারা জীবন। তাকে ওই হসপিটালে বেডেই মরার মতো পড়ে থাকতে হবে। ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছে তার। তুমি তোমার সবটা দিয়ে নিজের সম্মান রক্ষা করেছো, তোমার সাহসিকতার পরিচয় দিয়েছো, নিজেকে দুর্বল ভাবনি ওই পরিস্থিতিতে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়েছো। এমন অনেক মেয়েদের সাথে হয়েছে যারা ওই মুহূর্তে নিজেদের বুদ্ধি কাজে লাগায় না, ভেঙে পড়ে, নিজেকে দুর্বল প্রমাণ করে, অপর পাশে ব্যক্তিকে সফল হতে দেয়। কিন্তু তুমি একটা স্ট্রং মেয়ের পরিচয় দিয়েছো, তোমার সম্মানে কোনো ক্ষতি হতে দাওনি। তাহলে কেন তুমি নিজেকে এমনভাবে গুটিয়ে নিচ্ছ? কেন অরিন্দমকে এত দূরে সরিয়ে দিচ্ছ? মানছি এতটা সহজ নয় এইসব ভোলা, কিন্তু তবুও তুমি নিজেকে আরও স্ট্রং করো। তুমি কি অরিন্দমের কষ্টটা বুঝতে পারছো না? ও তোমার সাথে তোমার কষ্টের থেকে বেশি কষ্ট পাচ্ছে তোমার অবহেলায়। প্লিজ এবার বোঝার চেষ্টা করো, যা দুর্ঘটনা ঘটে গেছে সেটাকে মনে রেখো, ভবিষ্যতে আঁচ ফেলো না। অতীত নিয়ে কেউ বাঁচে না, আর তোমার সাথে এমন কিছু হয়নি যাতে তুমি নিজেকে ওর থেকে আলাদা করে নেবে। ও তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। ওর ভালোবাসার কারণে না হয় তুমি সবটা ভোলার চেষ্টা করো। অনু জল ভরা চোখে পায়েলের দিকে তাকিয়ে আছে। ওর কি বলা উচিত, কি করা উচিত নিজেও জানে না। ও সত্যি কি ওর সাথে যা ঘটেছে শুধুই কেন কোনো মেয়ের প্রতি এমন অপ্রীতিকর ঘটনা ঘটলে সে একদম চুপ হয়ে যাওয়াটা স্বাভাবিক? কিন্তু ও এটাই ভাবছে অরিন্দম সত্যি খুব কষ্ট পাচ্ছে ওর জন্য। অন্তত অরিন্দমের খুশির জন্য ওকে স্ট্রং হয়ে আগের মতো থাকতে হবে। অনু কিছু বলল না, পায়েলকে জড়িয়ে ধরে নিঃশব্দে অশ্রু বিসর্জন করতে লাগলো। বাইরে মুষলধারে বৃষ্টি নেমেছে। এই বৃষ্টি অনু একদিন খুব পছন্দের ছিল, কিন্তু এই বৃষ্টি ওর জীবনের কাল, সেই দিনের সাক্ষী। বৃষ্টির কারণে অরিন্দম বাড়িতে ফিরতে পারেনি সেদিন তাড়াতাড়ি, আর বিশাল অরিন্দমকে অফিসে দেখে সুযোগ নিয়েছিল। বৃষ্টি হলে ওর এখন খারাপ অনুভূতি হয়। বর্ষণ যে সবার জন্য সুখের হয় না তা অনু এখন ভালোভাবেই বুঝতে পারছে। পুরো রুম অন্ধকার করে ব্যালকনির কাছে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। আকাশ থেকে যেমন ঝরে পড়ছে বৃষ্টির ফোঁটা, ওর চোখ থেকে বৃষ্টির ফোঁটার মতো অশ্রু ঝরে পড়ছে। অরিন্দম নিচে দ্বীপদের বিদে দিতে গেছে, ওদের থাকতে বলছিল, কিন্তু ওরা থাকেনি। এই বৃষ্টি মাথায় দিয়ে ওরা বেরিয়ে গেছে। অরিন্দম নিচের সব কাজ করে ওপরে এসে দেখে পুরো রুমের অন্ধকার ও ভিতরে ঢুকে লাইট অন করতে যাবে বেলকুনির কাছে দেখলো অনু দাঁড়িয়ে আছে। অনুকে এমনভাবে দেখেও করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে দরজায় ঠেস দিয়ে বেশ কিছুক্ষণ। ওর বুকের ভিতরে অসহ্য যন্ত্রণা হচ্ছে, যেটা কাউকে বোঝাতে পারছে না। এক পা দুপা করে এগিয়ে গিয়ে অনুর পাশে দাঁড়ালো। তারপর অনুর দিকে তাকিয়ে দেখলো সেই তার চোখের জল, যা সব থেকে বেশি কষ্ট দেয় অরিন্দমকে। অরিন্দম অনুকে নিজের থেকে ঘুরিয়ে নিল। অনু জল ভরা চোখে ওর দিকে তাকিয়ে আছে। অরিন্দম যত্ন সহকারে ওর চোখ জল মুছে দিল। বাইরের বিদ্যুতের ছটায় হালকা আলোয় অনু আবেশী দৃষ্টিতে অরিন্দমের দিকে তাকিয়ে থেকে মিনতির সুরে বলল, বরবাবু, আমার মধুর ভান্ডারে হানা দেবে প্লিজ। অরিন্দম চমকে উঠে অনুর দিকে তাকায়। এই 7 দিনে অনু আজ প্রথম কথা বলল ওর সাথে। অনুকে কথা বলতে দেখে ওর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল আর চোখের কোণে জল। অনু আবার বলল, প্লিজ। অরিন্দম অনুর আকুতি ভরা কণ্ঠে ওর কথা ফেলতে পারল না। অনুর গালে হাত দিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে ওকে নিজের কাছে নিয়ে আসে। তারপর ওর মুখের সামনে ঝুঁকে যায়। অনু আবেশে চোখ বন্ধ করে নেয়। অরিন্দম অনেকটা সময় নিয়ে গভীরভাবে স্পর্শ করে। অনুর চোখ থেকে তরতরিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। অরিন্দম অনুর চোখের জল মুছে দিতে অনু অরিন্দমকে জড়িয়ে ধরে জড়ানো গলায় বলল, বরবাবু, তুমি আমাকে কখনো অবিশ্বাস করবে না তো? আমাকে সবসময় এভাবেই ভালোবাসবে তো? অরিন্দম ওকে শক্ত করে জড়িয়ে ধরে ওর ঘাড়ে মুখ গুজে ভাঙা গলায় বলল, আমি নিজেকে অবিশ্বাস করতে পারি বউ, কিন্তু তোমাকে নয়। আর ভালোবাসার কথা বলছো, তুমি আমার কাছে ভালোবাসা থেকে অনেক বেশি কিছু। আমার বেঁচে থাকার অস্তিত্ব তুমি। ভালোবাসি তোমাকে বউ, নিজের থেকেও বেশি ভালোবাসি। গ্রাম প্রাকৃতিক সবচেয়ে মনোমুগ্ধকর দৃশ্য যদি দেখতে চান, আমার কাছে তার একমাত্র ঠিকানা হলো গ্রাম বাংলা। চারিদিকে সবুজ আর সবুজ, সবুজে ঘেরা গ্রাম, আঁকাবাঁকা পথঘাট, খালবিল, নদীনালা, অসম্ভব সুন্দর মন করা দৃশ্য। শহরেরও সারগোল থেকে গ্রামের নিরিবিলি শান্ত পরিবেশ দারুণ। অরিন্দমে গ্রামের পরিবেশটা এমনই, কোথাও বা মাটির রাস্তা, কোথাও বা ইটের রাস্তা। 2 সারির মধ্যে এক সারিতে শুধু নারকেল গাছ আর নারকেল গাছ, অপর সারিতে খেজুর গাছ আর কোথাও তাল গাছ। খেজুর ও তাল গাছে কলসি বাঁধা। একেবারে ধানের খেতে অপর পারে পুকুর। পুকুরের পাশে একটা বড় বাগানে বট গাছের নিচে বট গাছের শিকড় এর মধ্যে
বসে আছে অরিন্দম আর অনু। অনুর দৃষ্টি খেজুর গাছের দিকে, যেখানে একটি লোক খেজুর গাছের মাথায় উঠে কলসি বাঁধছে না কি করছে তা সে দেখছে। অনু এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর কাঁচা আম খাচ্ছে। অরিন্দম পাশে বসে ধানের ক্ষেতের দিকে তাকিয়ে আছে, যেখানে কৃষকেরা ধান কাটছে। ধানগুলো পেকে সোনালী রং ধারণ করেছে। তীব্র রোদ্দুরে তারা পরিশ্রম করে যাচ্ছে। অরিন্দম অনুকে কিছুদিন হলো গ্রামে নিয়ে এসেছে ওকে খুশি করার জন্য, কারণ অরিন্দম জানে অনুকে আগের মতো করতে হলে এখানে আনলে বেশি খুশি হবে, আর তাতে সফল হয়েছে ও। অনু এইখানে এসে আগের মতোই হয়ে উঠেছে। ভর দুপুরে ওরা এখানে এসে বসে আছে। অনেকটা সময় অনু বলল, বরবাবু কাঁচা আম খাবে? খুব মিষ্টি, খেয়ে দেখো। অরিন্দম মুচকি হেসে না বোঝালো। অনু মুখ ঘুরিয়ে বলল, ভালো জিনিস কিন্তু মিস করছো। অরিন্দম বাতাসে উড়ে থাকা অনুর কুচো চুলগুলো কানের পেছনে পৌঁছে দিতে দিতে বলল, আমি ভালো জিনিস মিস করি না বউ। তোমার এই কাঁচা আমের থেকেও আরো মিষ্টি আমার সামনে আছে, একটা মধু ভাণ্ডার। অনু কথা শুনে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তারপর মানে বুঝতে পেরে অরিন্দমের কপালে ডান হাতে 3টে আঙ্গুল দিয়ে ধাক্কা দিয়ে বলল, দিন দিন চরম অসভ্য হয়ে যাচ্ছে। অরিন্দম হেসে বলল, এমন মিষ্টি বউ থাকলে সবাই অসভ্য হয়ে যায় টিয়া পাখি। অনু আর কিছু বলল না। কিছুক্ষণ পরে ওইখানে একটা মহিলা তার হয়তো 1 বছরের ছেলেকে নিয়ে এসে তুলসী মঞ্চের স্থানে বসে তাকে চুপ করাতে লাগলো। বাচ্চাটার হয়তো খুব গরম হচ্ছে, তাই সে অতিরিক্ত কেঁদেই চলেছে। অনু বাচ্চাটাকে দেখে উঠে দাঁড়িয়ে দৌড়ে তাদের কাছে গিয়ে বসলো। তারপর বাচ্চাটার মাকে বলল, বৌদিদি, আমি কি বাবুটাকে একটু কোলে নিতে পারি? সেও মুচকি হেসে হ্যাঁ বোঝালো। অনু বাবুটাকে কোলে নিয়ে একটু হাঁটাচলা করতে করতে সে চুপ হয়ে গেল। অনু তার নরম গালে 2 হাত দিয়ে আলতোভাবে চেপে মিষ্টি হেসে তার সাথে খেলা করছে। অরিন্দম দূরে বসে এই হাসিমাখা মুখটা দেখছে। অনুকে এমন হাসতে দেখে ওর মনটা খুশিতে ভরে গেছে। অনু কিছুক্ষণ মন ভরে আদর করে ওকে অরিন্দমের কাছে নিয়ে যায়। অরিন্দম কিছুক্ষণ বাচ্চাটাকে আদর করলো। অনু একগাল হাসে বলে ফেললো, বরবাবু, আমাদের কবে বাবু হবে? অরিন্দম কিছুক্ষণ চুপ করে হেসে দুষ্টু হেসে বলল, কি বললে? কি হবে? অনু এবার খেয়াল করলো যে সে কি বলেছে। তাড়াতাড়ি করে উঠে বাবুটাকে নিয়ে তার মায়ের কাছে চলে গেল। ওর মায়ের কাছে দিয়ে আবার অরিন্দমের কাছে যেতে গিয়েও গেল না, থেমে যায়। তারপর পুকুর পাড়ের দিকে গিয়ে দাঁড়িয়ে পড়ে। এবার অনুর লজ্জা করছে যেতে। কিছুক্ষণ পর অরিন্দম অনুর পেছনে গিয়ে দাঁড়ালো। আশেপাশে ভালো করে লক্ষ্য করে দেখলো যে কেউ আছে কিনা। তারপর পেছন দিক থেকে অনুকে জড়িয়ে ধরে। অনু লজ্জায় মাথা নিচু করে আছে। অরিন্দম ওর কাঁধে থুতনি রেখে অনুকে নিজের দিকে ঘুরিয়ে ওর গালে 2 হাত চেপে আদুরে গলায় বলল, আরেকবার বলো না প্লিজ। অনু লজ্জা যেন মিহিয়ে যাচ্ছে। আমার পুচকি বউটার বাবু চাই। অনু মাথা নিচু করে হ্যাঁ বোঝায়। অরিন্দম হালকা হেসে বলল, সময় হলে সব হবে বউ, তখন একটা নয় পুরো টিকেট টিম বানাবো। কিন্তু তার এখনো দেরি আছে, তুমি এখনো অনেক ছোট। অনু মুখ ফুলিয়ে বলল, আমি মোটেও ছোট না, বুঝেছো? তা তুমি কত বড়? অনু কিছুক্ষণ ভেবে বলল, আর কিছুদিন পরে আমি 18 হয়ে যাব। অরিন্দম মুচকি হেসে বলল, ও তাহলে তো তুমি অনেক বড় হয়ে গেছো। তাহলে বাবুর জন্য প্রিপারেশন নিতে হবে। কথাটা শুনেই অনুর মুখটা লাল হয়ে উঠল। লজ্জায় অরিন্দমের বুকে মুখ গুজে রইল। অরিন্দম অনুকে জড়িয়ে ধরে বলল, তাও এখন না, এখনো অনেক দেরি আছে বউ। আমি চাই তুমি মন দিয়ে পড়াশোনা করো। অরিন্দমের কথায় অনুর মনটা ভরে উঠল। ও সত্যি সঠিক মানুষকে ওর ভাগ্যে পেয়েছে। শান বাঁধানো পুকুর পাড়ে সিঁড়িতে দাঁড়িয়ে আছে অনু। জলের দিকে তাকিয়ে জলের রংটা হালকা সবুজ। ওর খুব ইচ্ছে করছে নামতে। পেছন দিকে তাকিয়ে দেখলো অরিন্দম লাফিয়ে ওর জন্য আম পাড়ার চেষ্টা করছে। ও কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে ওনাটা কোমরে বেঁধে দিল ঝাঁপ। জলে কিছু পড়ার শব্দে পেছন দিকে তাকায় অরিন্দম। তারপর দেখে জলে যেন কিছু পড়েছে। জলটা খুব নড়ছে। আশেপাশে অনুকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও দেখতে না পেয়ে এগিয়ে যায়। জলের মধ্যে অনুর অন্যটা ভেসে উঠেছে দেখে ভয়ে বুকটা ধপ করে উঠল অরিন্দমের। কোনো কিছু না ভেবে ও জলে ঝাঁপ দেয়। এদিক সেদিক দেখে জলে ডুব সাঁতার দেয়, কিন্তু না পেয়ে জলের মধ্যে পা ডুবিয়ে হাঁপাতে থাকে। অরিন্দমের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। সে যতদূর জানে অনু সাঁতার জানে না, কারণ ওর মামার বাড়ির উঠোনে কোনো পুকুর ছিল না। অনুর পুকুরে ডুবে যায়নি তো ভেবে ওর বুক শুকিয়ে গেল। আবার ডুব দিতে যাবে, দেখে ওর থেকে অনেকটা দূরে অনু উঠে দাঁড়িয়েছে। অরিন্দম অনুকে উঠে দাঁড়াতে দেখে যেন প্রাণ ফিরে এলো। অনু একগাল হেসে বলল, বরবাবু, তুমিও নেমেছো কেন পুকুরে? তোমারও কি সাঁতার কাটতে ইচ্ছে করছে?
অরিন্দম চোখ লাল করে অনুর দিকে এগিয়ে যায়, তারপর দু হাতে তাকে জলের মধ্যে ভাসিয়ে উপরে তুলে আনার জন্য পা বাড়ায়। অনু গলা জড়িয়ে বলল, আমি এখন উঠবো না, সাঁতার কাটবো। অরিন্দম রাগী গলায় বলল, কোন সাহসে তুমি পুকুরে নেমেছো? আর 1 মিনিট, তুমি এত দূরে কিভাবে এলে? অনু হেসে বলল, সাঁতার কেটে। সাঁতার কিভাবে শিখলে? অনু একটু থতমত খেয়ে যায়, কারণ ও যদি সত্যি বলে তাহলে অরিন্দম মুখে বকবে, তখন কি হবে। অরিন্দম ধমক দিয়ে বলল, কি হলো বলো? বাড়িতে শিখেছি, সুইমিং পুলে। বিকেলে রিনা মাসিমা বসে থাকতেন, তাই শিখে গেছি অনেক আগে। অরিন্দম হাঁ করে তাকিয়ে আছে অনুর দিকে। ওই জন্য অফিস থেকে ফিরে সুইমিং পুলের আশেপাশে কত জল দেখতে পেত। অনুকে কিছু বলতে যাবে, তার আগে উপর থেকে একটা ঠাকুমা বলে উঠল, এই ছেলে, জলের মধ্যে বউ নিয়ে প্রেম হচ্ছে বলি লাজ লজ্জা কি সব ধুয়ে খেয়েছো? এদিকে দেখো, আশেপাশের লোক যাচ্ছে, সে খেয়াল কি আছে? অরিন্দম অনুকে নিয়ে এগিয়ে আসতে আসতে বলল, কি করবো ঠাম্মি, আমার বউটা এত মিষ্টি যে সব লাজ লজ্জা ধুয়ে খেয়েছি। সব সময় প্রেম করার ইচ্ছা হয়। বাড়ি ফিরে দুজনকে ভিজে অবস্থা দেখে অরিন্দমের কাকিমা দুজনকে বেশ বকা দিয়েছে। বকা খেয়ে রুমে এসে আগে অনু চেঞ্জ করে নিয়েছে, তারপরে অরিন্দম। কাকাইদের বাড়িটা বেশি বড় না হলেও ছোট বলা যায় না। নিচে 3টা রুম আছে, একটা কিচেন আর উপরের ছাদ। অনু আয়নার সামনে দাঁড়িয়ে ভিজে চুল মুছতে ব্যস্ত। জানালার ফাঁক দিয়ে বয়ে আসা মৃদু ফুরফুরে হাওয়া অনুর বেশ ভালোই লাগছে। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। কিছুক্ষণ পর অরিন্দম পেছন থেকে এসে অনুকে জড়িয়ে ধরে চুলে নাক ডুবিয়ে ঘ্রাণ নিতে থাকে। অনু মুচকি হেসে অরিন্দমের হাতের উপর হাত রাখলো। অরিন্দম নেশা ভরা কণ্ঠে বলল, বউ, তুমি চুলে কি দাও? এত নেশা হয় কেন আমার? বরবাবু, সবই শ্যাম্পুর কামাল। অনু মুখে হাসি রেখে বলল। অরিন্দম অনুকে নিজের দিকে ঘোরায়। অরিন্দমের এমন দৃষ্টি দেখে অনু চোখ সরিয়ে নেয়। বাতাসে উঠতে থাকা অনুর মুখে ছোট ছোট চুলগুলো উঠতে থাকে। অরিন্দম ঘোর লাগা দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে আছে। বা হাত দিয়ে অনুর মুখে পড়ে থাকা কুচো চুলগুলো আস্তে আস্তে সরিয়ে দিতে লাগলো। অরিন্দমের হাতে এমন শীতল স্পর্শ অনু খানিকটা কেঁপে উঠল। অরিন্দম অনুর কোমর জড়িয়ে কাছে টেনে নিয়ে কপালে কপাল ঠেকিয়ে বলল, বউ, তুমি জানো শাওয়ার নেওয়ার পর তোমাকে আরো সুন্দর লাগে, আর এটাই আমাকে আরো পাগল করে তোলে। তুমি প্লিজ শাওয়ার নিয়ে ভিজে চুলে আমার সামনে আসবে না, তখন আর আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। অরিন্দমের ঘোর লাগা কণ্ঠে অনুর শ্বাস ভারী হয়ে আসছে। অরিন্দম আবার বলল, ঠিক যেমন এখন নিজেকে কন্ট্রোল করতে পারছি না। বলে অনুর কপালে হালকা স্পর্শ করে। তারপর ওর ঠোঁটের দিকে এগিয়ে যেতে অনু এক ধাক্কায় অরিন্দমকে সরিয়ে দরজার দিকে দৌড়ায়। অরিন্দম বোকার মতো ওর দিকে তাকিয়ে থাকে। অনু জোরে জোরে হেসে ওঠে। অরিন্দম বোকার মতো বলল, বউ, এটা কি হলো? এটা কিন্তু একদম ঠিক নয়। অনু দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে বলল, বরবাবু, আমি এখনো অনেক বাচ্চা, বড় হইনি। তুমি বলেছো, তাই এত বাচ্চা মেয়ের সাথে রোম্যান্স করাটা ঠিক নয়, বুঝেছো? অরিন্দম নিজের কথার জলে নিজে ফেসে গেছে। সে বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলল, ভালো মানুষের দামই নেই। অনু দুহাত বাজ করে দাঁড়িয়ে হাসতে হাসতে আফসোসের সুরে বলল, খুব কষ্ট হচ্ছে বলো? সোনা গো আমার, কি করবে বলো? উত্তরের হাওয়া বইছে। হাওয়ার তালে তালে গাছের সরু ডালগুলো এদিক ওদিক দুলে বেড়াচ্ছে। নদীর জল হাওয়ার গতিতে ফুলে ফেপে উঠছে। নদীর অপর প্রান্তে নদীর পাড়ে যেসব জায়গায় লাইট জ্বলছে, যেন আলোর রোশনাই মনে হচ্ছে এই প্রান্ত থেকে। আকাশে অর্ধচন্দ্রিমা উঠেছে, তার মধ্যে তারারা মিটিমিটি জ্বলছে। জোনাকি পোকা নদীর জলের উপর ভেসে বেড়াচ্ছে। পিছনে জঙ্গল থেকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। নদী ভাঙ্গা পাড়ে ঘাসের উপর অরিন্দমের কাঁধে মাথা রেখে বসে আছে অনু। নদীর দিকে তাকিয়ে আছে। গ্রাম থেকে ফিরে এসেছে অনেক মাস আগে। অনেকদিন ব্যস্ততার পর আজ ওরা ঘুরতে বেরিয়েছে। অনু কয়েকদিন আগেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। এখন ফ্রি আছে বলে তার বরবাবুর কাছে বায়না ধরেছে নদীর পাড়ে আসবে। তাই সেও তার বইয়ের কথা রাখতে মাঝরাতে তাকে নিয়ে এসেছে। দুজনেই বসে আছে অনেকটা সময় ধরে নীরব, যেন কারো মুখে কোনো কথা নেই। তারা এই মনোরম সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নীরবতার মাঝে ভাব সম্প্রসারণটি হঠাৎ করে অনু বলে ফেলল। অরিন্দম একটু নড়ে চড়ে ওর দিকে তাকাতেই অনুর কাঁধ থেকে মাথা তুলে নদীর দিকে তাকিয়ে বলল, দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা, সুখ মানুষের জীবনের একটা অঙ্গ। সবার জীবনে আসে অপ্রত্যাশিত সুযোগ, আবার অনেকেই এটা থেকে বঞ্চিত হয়।
এই সহজ সত্যটা অনেকে উপলব্ধি না করতে পেরে অন্যের উপলব্ধিতেও ঈর্ষাপাত করে। অরিন্দম অনুর কথায় কিছুক্ষণ ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বরবাবু, এমন করে অবাক হওয়ার কিছু নেই, আমি সত্যি কথাই বলছি। যেমন ধরো, আমরা অনেকেই আছি যারা ভাবি আমার থেকে সামনের ব্যক্তিটা বেশি সুখে আছে, কিন্তু আমরা কারোর মনের অবস্থা জানতে চাই। আমরা কারোর মনের অবস্থা না জেনে বাহ্যিক দৃষ্টিতে তার উপরে নিজের জাজমেন্ট দিই। কিন্তু সত্যি কথা বলতে আমরা কেউই সুখী নই, আবার কেউই দুঃখী না। অরিন্দম যেন অনুর কথার কোনো মাথামুন্ড বুঝতে পারছে না, তাই সে জিজ্ঞাসা করলো, সকলের কথা ছাড়ো বউ, তুমি বলো তুমি কি মন থেকে সুখী নও? অনু মুচকি হাসলো। অরিন্দম এখনো উত্তরের আশায় ওর মুখপানে তাকিয়ে আছে। অনু নদীর দিকে তাকিয়ে বলল, আমরা কেউই সব দিক থেকে সুখী না বরবাবু। অনুর কথায় অরিন্দমের বুক কেমন করে উঠল। ও তো নিজেকে সুখী ভাবে, তাহলে অনু কেন এমন করলো? অনু উঠে দাঁড়িয়ে বলল, অনেক রাত হয়েছে, এবার বাড়ি চলো, আমার ঘুম পাচ্ছে। অরিন্দম উঠে দাঁড়িয়ে অনুর দু কাঁধে হাত রেখে বলল। বউ, তুমি আমার কাছে সুখী না? অনু মুচকি হেসে অরিন্দমকে জড়িয়ে ধরে বলল, জীবনে সুখ বলতে যদি কিছু হয় সেটা শুধুই তুমি। পুরো ক্যাম্পাসে হইচই মত্ত, চারদিকে শুধু পাখির কিচিরমিচির শব্দের মতো ক্যাম্পাসের সদ্য ভর্তি হওয়া ফার্স্ট ইয়ারের স্টুডেন্টের সাথে সিনিয়রদের কলহল। নবীনবরণ উৎসবের আয়োজন চলছে। এত শব্দের মধ্যে অনুর কান ঝালাপালা হয়ে গেছে, তাই সে নিরিবিলি জায়গায় ক্যাম্পাসের একটা গাছের নিচে সিমেন্ট করা গোল চাতালের উপর উঠে বসে। শুধু সে একা নয়, মিলি, তিশা আর অনুরাগ সাথে আছে। ফার্স্ট ইয়ারে ক্লাস সবেমাত্র 1 মাস করেছে ওরা। নবীন বরণের জন্য ওই দিন ক্লাস 2 দিন ক্লাস হচ্ছে না ওদের। অরিন্দম ওকে প্রতিদিন ক্যাম্পাসের বাইরে ছেড়ে দিয়ে যায়, আবার নিয়ে যায়। এত হইচই বলে 4 বন্ধু মিলে একটা নিরিবিলি জায়গায় এসে বসলো, কিন্তু গল্প কেউ করছে না। অনু ফোনে লুডো খেলছে, মিলি ফোনে কথা বলে যাচ্ছে, তিশা বইয়ের ভিতরে মুখ গুজে আছে। অনুরাগে ফোনটা নিয়ে লুডো খেলছে অনলাইনে একাই। অনুরাগ দাঁড়িয়ে দাঁড়িয়ে এক দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে আছে। অনুর স্মৃতিতে জল জল করতে থাকা সিঁদুর দেখে ওর চোখটা ছলছল করে উঠছে। অনু যখন ফোনে গেম খেলছে, ওর হাতে থাকা শাখাপালা আর চুড়ি যে ঝংকার হচ্ছে, তার শব্দে অনুরাগের বুকের ভেতর অজস্র যন্ত্রণা সৃষ্টি করছে। সে যে এসব কিছু ওর নামে সাজাতে চেয়েছিল ওকে। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো নামে শাস্তি দেখে ওর বুক ফেটে যাচ্ছে। অনু ফার্স্ট ইয়ারের অ্যাডমিশন থেকেই এইসব সাজসজ্জা প্রকাশ পাচ্ছে। প্রথম দিন অনুকে বধূ বেশে দেখে অনুরাগের চোখ থেকে এক ফোঁটা নিজেই অজান্তে অশ্রু গড়িয়ে পড়েছিল। ও কিছুতে মেনে নিতে পারছে না, তাই অনেক ভেবে আজ অনুকে জিজ্ঞাসা করলো, তুই এসব কিছু এখনো পড়ে আছিস কেন? অনু ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, এগুলো আমি আগেও পড়ে থাকতাম। অনুরাগ আবার বলল, তুই এগুলো কেন করেছিস? অনু একবার ফোনের দিক থেকে চোখ সরিয়ে ওর দিকে তাকায়, তারপর আবার ফোনের দিকে তাকিয়ে বলল, এটা আবার কেমন প্রশ্ন? আমি হিন্দু ধর্মের মেয়ে, এগুলো স্বামীর চিহ্ন, তাই আমি পড়ে থাকি, আর আমার এগুলো পড়ে থাকতে ভালো লাগে। অনুরাগ আবার বলল, তুই এই বিয়েটা মানিস? অনু যেন একবার একটু বিরক্ত হলো, বিরক্ত হয়ে বলল, রাগী, তখন থেকে কি সব বলছিস বলতো? কি হয়েছে কি তোর আজ? সেই থেকে আরও কিছু বলতে যাবে, তিশা পাশ থেকে বলে উঠল, এই যে মহারানী, কখন থেকে আপনার ফোন বেজে চলেছে, সে খেয়াল কি আছে? অনু বসা থেকে উঠে ওদের কাছে গিয়ে ফোনটা বের করি, তার চোখ বড় বড় হয়ে গেল। অনুর এমন অবস্থা দেখে মিলি, তিশা অবাক হয়ে ওর ফোনের দিকে তাকালো। 32টা মিস কল বরবাবুর। ওরা দুজনেই দেখে জোরে হেসে বলল, তুই তো গে আজ। অনু কাঁদো কাঁদো ফেস নিয়ে ওদের দুজনের দিকে তাকালো, তারপর দুজন থাকে মাথায় গাঁটটা মেরে বলল, তোরা আমাকে আগে কেন বলিসনি? আমার ফোন বাজছে। কথা শেষ হওয়ার আগে আবার ফোন বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে ঢোক গেলে ওড়না দিয়ে মুখটা মুছে ফোনটা রিসিভ করতে ঝাঁঝালো কণ্ঠে ওপাশ থেকে বলল, ফোনটা কোথায় থাকে? আর আপনি কোথায় থাকেন ম্যাডাম? কেউ যে আপনার অপেক্ষায় পাগল হচ্ছে, সেটা কি আপনি খুঁজ রাখেন? অনু কাঁপা কাঁপা গলায় বলল। ওই যে অরিন্দম বলল, ওই যে যে পরে হবে, 2 মিনিটের মধ্যে গেটের বাইরে না আসো, খবর আছে। ইউর টাইম স্টার্ট নাও। অনু ব্যাগটা কোনো রকমে নিয়ে দৌড় লাগালোর অবস্থা দেখে ওরা দুজনে হেসে ওঠে। অনুরাগ ওর পেছনে দৌড়ালো।
অনু কোনো রকমে দৌড়ে বাইরে এসে দেখলো কিছুটা দূরে গাড়িতে ঠেস দিয়ে পায়ের উপর পা দিয়ে দাঁড়িয়ে আছে ফোনের দিকে তাকিয়ে। অনু একটা শুকনো ঢোক গিলে গুটি গুটি পায়ে ওর পাশে গিয়ে দাঁড়ালো। পাশে উপস্থিতিতে অনুর দিকে তাকালো, তারপর অনুর পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখতে লাগলো। ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে মেয়েটা, পায়ের মধ্যে ধুলো, কপাল দিয়ে কানের পাশ থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে। অরিন্দম কিছুক্ষণ চুপ করে থেকে শান্ত গলায় বলল, ফোন কোথায় ছিল তোমার? আর চেহারা একই দশা করেছো, কি করছিলে? তো গেমে একাকার হয়ে গেছো? বলে পকেট থেকে রুমাল বের করে অনুর মুখ মুছে দিতে থাকে। অনু হাসার চেষ্টা করে বলল, কিছু করিনি বরবাবু, বসেছিলাম, গরম তো বেশি সেই জন্য। অরিন্দম কিছু বলতে যাবে তার আগে পেছন থেকে অনুরাগ চেঁচিয়ে বলে উঠল, পুতুল, চলে যাচ্ছিস কেন? তোর এন্ট্রি কার্ড তো আমার কাছেই আছে। কাল কি করে আসবি নবীনবরণে? না নিয়ে গেলে? অনু অসহায় দৃশ্য অরিন্দমের দিকে তাকায়। অরিন্দম অনুরাগকে পছন্দ করে না, সেটা স্পষ্টভাবেই জানে। শুধু দু একটা কথা বলার পারমিশন দিয়েছে ও, বেশি মেলামেশা করতে বারণ করেছে। অনু পেছন ঘুরে অনুরাগের দিকে কটমট চোখে তাকিয়ে এগিয়ে গিয়ে বলল, কতবার বলেছি তোকে যে এই নামে ডাকবি না? অরিন্দম শক্ত চোখে অনুরাগের দিকে তাকিয়ে আছে। অনুরাগ একবার অরিন্দমের দিকে তাকিয়ে তারপর অনুর দিকে তাকালো। অনু তাড়াতাড়ি করে ওর হাত থেকে এন্ট্রি কার্ডটা নিয়ে মিনমিন করে বলল, তোকে আমি কাল দেখে নেব, যা ভাগ এখান থেকে, এখন আর একটাও কথা বলবি না। অরিন্দম অলরেডি গাড়িতে বসে পড়েছে। ও তাড়াতাড়ি গেট খুলে বসে পড়ল। অনুরাগের চোখের কোণে জল চিকচিক করছে। ও ভালো করে বুঝতে পারছে ও আর হয়তো অনুকে পাবে না। গাড়িতে একটাও কথা অরিন্দম বলেনি। অনু আর চোখে একবার করে অরিন্দমের দিকে তাকাচ্ছে। হলুদ ফর্সা মুখটা যেন ওর ভয়ঙ্কর লাগছে না। না জানি বাড়িতে গিয়ে কি করে। অরিন্দম নিশ্চয়ই সেই আগের মতোই করবে ওর সাথে। ভয়েও শেষ হয়ে যাচ্ছে। অনুর অনুরাগ ছাড়া আর কোনো ছেলে ফ্রেন্ড নেই। 3 বছর একসাথে পড়েছে, খুব ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছে। ওরা কি তাকে একা ছেড়ে দেয়? অরিন্দম বাড়িতে গাড়ি পার্কিং করতে অনু গেট খুলে নিচে নামতে যাবে, তার আগে অরিন্দম বলল, স্টপ। অনু গেট খোলা ছেড়ে ভয়ে ভয়ে আবার অরিন্দমের দিকে তাকায়। অরিন্দম বাইরে বার হয়ে অনুর দিকে গিয়ে অনুর সাইডে গেট খুলে ওকে পাজাকোলা তুলে নিল। অনু ভয়ার্ত দৃষ্টিতে অরিন্দমের দিকে তাকিয়ে আছে। এই বুঝি তুলে আছাড় মারবে বলে কোলে তুলেছে। অনু ভয়ে ভয়ে অরিন্দমের দিকে তাকিয়ে ভালো করে দেখল। তার চোখগুলো অসম্ভব লাল হয়ে আছে। অনু দেখে আবার চোখ খিচে বন্ধ করে নিল। কিন্তু অনেকটা সময় পর ও খেয়াল করলো ওর পা যেন ভিজে আসছে। চোখ খুলে চোখ বড় বড় হয়ে গেল। অরিন্দমকে ভালো করে 2 হাতে জড়িয়ে ধরে বলতে থাকে, বরবাবু কি করছো? পুলে নামছো কেন? ভিজে যাচ্ছি তো। তুমি কি আমাকে জলে ডুবিয়ে মারবে নাকি? অরিন্দম শক্ত চোখে তাকাতে অনু চুপ করে যায়। অরিন্দম পুলের জলে অনেকটা মাঝখানে গিয়ে অনুকে নিজের পায়ের উপর দাঁড় করিয়ে কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে রাখে। অনু অবাক চোখে তাকিয়ে আছে। অরিন্দম ডান হাতে ওর কোমর জড়িয়ে বাম হাত দিয়ে অনুর মাথার পেছনে হাত দিয়ে নিজের মুখের কাছে নিয়ে আসে, কপালে কপাল ঠেকিয়ে বলে, পুতুল, তাই তো এই নামে ডাকে তো? অনু ভয়ে ভয়ে বলল, আসলে আসলে কি? অনু চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলতে থাকলো, আসলে ও আমাকে ওই নামে ডাকে, কিন্তু বিশ্বাস করো আমি ওকে বারণ করেছি, তবুও ও শোনে না। এবার থেকে ওকে আরো ভালো করে বারণ করে দেব, ও যেন আমার নাম ধরে ডাকে। আর অরিন্দম কথা শেষ হওয়ার আগেই অনুর অর্ধযুগল নিজের আয়ত্তে এনে ওকে নিয়ে জলে ডুব দেয়। অনু জলের ভিতর গিয়ে চোখ বড় বড় করে অরিন্দমের দিকে তাকায়। একে তো জলে ডুবে আছে, তার উপর এমন অবস্থায় অনু ভাবছে এই বুঝি আজ ওর শেষ দিন। অরিন্দম 10 সেকেন্ড পর ওকে নিয়ে উঠে দাঁড়ায়। অনু ভেবে উঠে জোরে জোরে শ্বাস নিতে থাকে। অরিন্দম ওকে কাছে এনে হাঁপাতে হাঁপাতে বলল, তোমাকে ভালোবেসে নাম দেওয়ার একমাত্র অধিকার আমার আছে, আর কারো নয়। সেটা তুমিও ভালো করে বুঝে নেবে, আর তোমার আশেপাশে মানুষগুলোকেও বুঝিয়ে দিবে। হ্যাঁ, ভালোবাসি, খুব খুব ভালোবাসি, আর সারা জীবন ভালোবেসে যাব, আর একসাথে এইভাবেই থাকতে চাই। রেস্টুরেন্টে বসে অনু কথাটা অনুরাগকে বলল। অনুর চোখে মুখে খুশির ঝলক, তার মুখে অমানবীয় হাসি লেগে আছে। তাকে এমন দেখলে পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি মনে হবে। কিন্তু অনুরাগের চোখ ছলছল করছে। ও কোথাও না কোথাও জানতো এটা হওয়ারই ছিল, কিন্তু তবুও মানতে পারেনি। কিন্তু আজ অনুর মুখ থেকে স্পষ্ট শুনে ওর বুকটা কেঁপে উঠল। অসম্ভব কষ্ট হচ্ছে তার। বসে থাকার শক্তি পাচ্ছে না আর অনুর সামনে। যেন মনে হচ্ছে এই মুহূর্তে তার 2 চোখ দিয়ে অশ্রুকণা ঝরে পড়বে। ক্লাস শেষে ওরা 4 জন রেস্টুরেন্টে এসেছে খেতে।
মিলি খেতে আর ফোন দিতে ব্যস্ত। তিশাও চুপচাপ খেয়ে যাচ্ছে। খাওয়ার শেষে অনুরাগ হঠাৎ করে অনুকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তুই কি তোর বাবুকে ভালোবাসিস? অনুর প্রথমে একটু অবাক হলেও পর মুহূর্তে মুখে হাসি রেখে অনুরাগকে বলল তার বর বাবুকে কতটা ভালোবাসে সে। কথাটা শুনে অনুরাগের মন আরো ভেঙে গেল। তিশা করুণ দৃষ্টিতে অনুরাগের দিকে তাকিয়ে আছে, কারণ ওই একমাত্র জানে যে অনুরাগ অনুকে ভালোবাসে। অনেক বোঝাবার চেষ্টা করেছে অনুরাগকে, কিন্তু সে বোঝে না। অনুরাগ কথাটা শুনে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। অনু খেতে ব্যস্ত। তিশা অনুরাগের পিছনে গেল। অনুরাগ রেস্টুরেন্টে পার্কিং এরিয়া একটা ফাঁকা জায়গায় গিয়ে মাথা চেপে ধরে বসে আছে। তিশা দূর থেকে অনুরাগকে এমন অবস্থা দেখে চোখটা ঝাপসা হয়ে গেল। নিজেকে সামলে এগিয়ে গিয়ে ওর কাঁধে হাত রাখে। অনুরাগ ওপর দিয়ে তাকিয়ে দেখে তিশা। তিশা কিছু বলতে যাবে, তার আগে অনুরাগ ওকে ঝাপটে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। তিশা ফ্রিজড হয়ে দাঁড়িয়ে আছে, হাত পা তার কাঁপছে। কাঁপা কাঁপা হাতে অনুরাগের পিঠে হাত দিয়ে নরম সুরে বলল, অনুরাগ প্লিজ। অনুরাগ কাঁদতে কাঁদতে বলে উঠল, আমার সাথে এমন কেন হলো তিশা? কেন হলো আমার সাথে? ও কি কোনোদিনই বোঝেনি যে আমি ওকে কতটা ভালোবাসি? তিশা অনুরাগকে ওর কাছ থেকে ছাড়িয়ে নিয়ে সামনের বেঞ্চে বসায়। তারপর নিজ পাশে বসে শান্ত গলায় বলল, তোর সাথে এটা কেন হলো তুই কি জানিস না? সব উত্তর তো তোর কাছেই আছে। তুই জেনে শুনে এই পথে পা বাড়িয়েছিস। তুই যেহেতু 2.5 বছর আগে থেকে জানিস যে অনু বিবাহিতা, তারপর ওই মুহূর্ত থেকেই ওকে বলার চেষ্টা করতে হতো তোকে, কিন্তু না, তুই একটা ভুল ধারণা মনের মধ্যে রেখেছিস। কিন্তু দেখ, তুই তার প্রমাণও পেয়ে গেলি তো। অনু নিজের মুখে বলল ও শুধুই ওর বড়বাবুকে ভালোবাসে। ওর মনে অন্যকে কোনোদিন জায়গা করে নিতে পারবে না, সেটা তোর বোঝা উচিত। অনুরাগ আশাহত দৃষ্টিতে তিশার দিকে তাকিয়ে বলল, কিন্তু আমি ওকে ভালোবাসি। তুই ওকে ভালোবাসিস, কিন্তু ও তোকে ভালোবাসে না, আর ওর পক্ষে সেটা সম্ভব নয়। ওর অতীত, বর্তমান, ভবিষ্যৎ ওর স্বামী আর কারো না, সেটা তুই মেনে নিতে বাধ্য। তিশা কিছুক্ষণ চুপ থেকে অনুরাগের চোখে জল মুছে দিতে দিতে বলল, ভালোবাসলে যে তাকে পেতে হবে এমন তো কোথাও লেখা নেই। সব ভালোবাসাই পূর্ণতা পায় না, আর সেটা সম্ভব না। তুই অন্তত অনুর খুশির জন্য ওকে ওর মতো থাকতে দে। যাকে তুই ভালোবাসিস তার ভালোতেই তুই ভালো থাকতে শেখ। তুই এমন কিছু করিস না যাতে ও কষ্ট পায়। ওর ভালোর জন্য না হয় তুই তোর ফিলিংসটা মনের মধ্যে রেখে দে। নতুন করে জীবন শুরু কর। বলবো না যে ওকে ভুলে যা, ওকে তোর মনের ছোট্ট একটা কোটার মধ্যে বন্দি করে রেখে দে। নতুনভাবে জীবন শুরু করার চেষ্টা কর। অনুরাগ চুপ করে তিশার কথাগুলো শুনছে। ও জানে ও অনুকে কখনো পাবে না, আর ও অনুর পথে বাধাও হবে না, কখনো না। অনুর খুশিতেই ওর খুশি। রাস্তায় এলোমেলোভাবে গাড়ি চালাচ্ছে অরিন্দম। চোখ মুখ লাল না হলেও তার মুখটা পুরো শুকনো হয়ে আছে। কিছু বিড়বিড় করে বলছে সে। কিছুতে কিছু হিসাব মিলছে না তার। যা দেখলো, যা শুনলো সেটা সত্যি নাকি সবই ভুল। হঠাৎ গাড়িটা থামিয়ে গাড়ি স্টিয়ারিংয়ে মাথা ঠেকিয়ে কিছুক্ষণ চুপচাপ করে থাকলো। কিছু গভীর মনোযোগ দিয়ে ভাবছে সে। হঠাৎ ফোনটা বেজে উঠল সিটে। সোজা হয়ে বসে ফোনের স্ক্রিনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। ফোনটা রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে অনু বলল, কি হলো? তুমি কখন আসবে? আমি অনেকক্ষণ থেকে ওয়েট করছি। অরিন্দম তপ্তশ্বাস ফেলে বলল, আসছি। অরিন্দম কিছুক্ষণের মধ্যে ক্যাম্পাসের বাইরে পৌঁছে গেল। অনু সবাইকে বিদায় দিয়ে উঠে বসে, কিন্তু অরিন্দম কিছু বলছে না দেখেও বলল, কি হলো? সিট বেল্ট ঠিক করে দেবে তো? অরিন্দম ওর দিকে না তাকিয়ে পরিয়ে দিল। অনু ভালো করে অরিন্দমের দিকে খেয়াল করে দেখলো চুলগুলো কেমন উস্কো খুস্কো হয়ে আছে, মুখটা একদম শুকিয়ে গেছে। তাই সে কপালে হাত দিয়ে হাত রেখে বলল, তোমার কি শরীর খারাপ লাগছে? মুখটা এমন দেখাচ্ছে কেন? ঠিক আছো তো? অরিন্দম গম্ভীর গলায় বলল, আজ কেমন ক্লাস হলো? সারাদিনই ক্যাম্পাসে ছিলে? অনু মুখে হাসি রেখে বলল, ক্লাস খুব ভালো হয়েছে। ক্যাম্পাসেই ছিলাম, শুধু লাঞ্চ টাইমে পাশের রেস্টুরেন্টে গিয়েছিলাম। অরিন্দম আবার বলল, কেন ক্যান্টিন? ক্যান্টিনে খেতে রোজ রোজ ভালো লাগে না, রেস্টুরেন্টে গেলে মন ভালো হয়ে যায়।
অরিন্দম একটা তাচ্ছিল্য হাসি দিল, যার অর্থ অনু বুঝতে পারল না। অনু রাতে ডিনার করে বারান্দায় দাঁড়িয়ে চ্যাটিং করছে তিশার সাথে। বাড়িতে আসার পর থেকে অরিন্দম ভালো করে কথা বলেনি ওর সাথে, তাই ও ভাবছে হয়তো অফিসের চাপ আছে, এই জন্য একটু ডিস্টার্ব আছে, তাই ও আর বিরক্ত করেনি। মনোযোগ দিয়ে তিশার সাথে কিছু ইম্পর্টেন্ট কথাই বলছে। তখনই হঠাৎ করে পেছন থেকে অরিন্দম জড়িয়ে ধরল। অনু বিরক্ত হয়ে বলল, সব সময় আমার জড়িয়ে ধরবে না তো, বিরক্ত লাগে, ছাড়ো। কথাটা শুনে অরিন্দমের হাতের বাঁধন আলগা হয়ে গেল। অনু হাত ছাড়িয়ে দিয়ে ছাদে চলে যায়। অরিন্দম শক্ত চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে রুমে এসে শুয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পর অনু এসে দেখে যে অরিন্দম চোখ বুজে শুয়ে আছে। অনু অরিন্দমের কপালে ভালো করে হাত দিয়ে দেখে শরীর টরীর খারাপ করে কিনা। ওকে ছাড়া ঘুমায় না। কপালে হাত দিয়ে খেয়াল করে দেখলো ঠিকই আছে। তারপর ভাবলো ঠিক অফিসে হয়তো বেশি চাপ, ক্লান্ত হয়তো খুব। কিছু না বলে ওপাশে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর ফোন রেখে বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে। অনেকটা সময় পর অরিন্দম অনুর দিকে ঘুরে দেখে সে ঘুমিয়ে গেছে। অরিন্দমের এখন সত্যি খুব কষ্ট হচ্ছে, কারণ এই 3.5 বছর অনুকে জড়িয়ে না ধরে ঘুমায়নি কখনো। কিন্তু ও আজ এতটা রুড ব্যবহার কেন করছে? অরিন্দমের অজান্তে চোখের কোণে জল জমে গেল। এই কি তা সে পুচকি বউটা যে ওকে জড়িয়ে ধরার জন্য কেঁদে কেঁদে একাকার করে দিত? আজ সে এতটা পরিবর্তন? অরিন্দমের বুকে অসহ্য বেদনা শুরু হয়ে গেছে। হাতের কোণয় দিয়ে চোখের জল মুছে অনুকে টেনে বুকের সাথে জড়িয়ে অনু এক হাত অরিন্দমকে জড়িয়ে ধরে আরো গভীরভাবে ঘুমে তলিয়ে যায়। কিন্তু অরিন্দমের চোখে ঘুম নেই। তার মনে না চাইতে অবিশ্বাসের বীজ গেঁথে চলেছে। অনুরাজ ঘুম ভেঙেছে অনেক আগে। আজ সানডে, ওর ক্লাস নেই। অরিন্দমেরও অফিস ছুটি। ও তাড়াতাড়ি উঠে রান্নার মাসিমার হাতে হাত একটু কাজ করছে, একটু রান্না শেখার জন্য। তার কিছুক্ষণ পর 2 মগ কফি অরিন্দমের আর ওর জন্য নিয়ে রুমের দিকে যেতে নিলে দেখলো অরিন্দম ডাইনিং টেবিলে এসে বসে আছে এবং অনু হাসি মুখে এগিয়ে গিয়ে বলল, গুড মর্নিং বরবাবু। অরিন্দম অনুর দিকে এক পলক তাকিয়ে আবার ফোনের দিকে তাকিয়ে নিল। অনু মুখ ফুলিয়ে অরিন্দমের পাশে গিয়ে বসে ওর দিকে তাকিয়ে বলল, তোমার কি হয়েছে বলো তো? কাল থেকে আমার সাথে কথা বলছো না ভালো করে, আর তোমার চোখ লাল হয়ে আছে কেন? কাল রাতে ভালো ঘুম হয়নি? কিন্তু অরিন্দম অনুর সাথে কোনো কথা বলছে না, চুপ করে কফির মধ্যে চুমুক দিচ্ছে। অনু এবার একটু রেগে গিয়ে দাঁড়িয়ে অরিন্দমের মাথায় চুল মুঠো করে ধরে টানছে আর বলছে, কি হলো তোমার? কথা বলছো না কেন আমার সাথে? অরিন্দম বিরক্ত হয়ে অনুর হাত ছাড়িয়ে বলল, ভালো লাগছে না আমার, একা থাকতে দাও, বলেই রুমে চলে যাই। অনু মুখ গোমরা করে কিচেনের দিকে পা বাড়ায়। সারাদিন এদিক ওদিক করে কেটে গেল, কিন্তু অরিন্দম ওর সাথে ভালো করে কথা বলেনি। ও অনেকবার গিয়ে মুখ ফুলিয়ে চলে এসেছে, তারপর রাগ করে কথা বলেনি আর রুমে যায়নি। বসে বসে বোরিং লাগছিল, তাই তিশার সাথে ফোনে কথা বলতে লাগলো। ওপাশ থেকে তিশা কিছু বলতে অনু তিশাকে ভালো করে বুঝে বলল, অতীত নিয়ে কেউ বাঁচে না। জীবনে নিজেকে খুশি করতে গেলে বর্তমান ও ভবিষ্যতের কথা ভেবেই এগোতে হবে। ছোটবেলার প্রেম, ভালোবাসা এগুলো একটা আবেগে পরিণত হয়। ও সব কদিনের মোহ, একসময় সেই মোহ কেটে যায়। আর বড় হয়ে বুঝতে শিখে যাকে ভালোবাসবে সেটাই ভালোবাসা। আর ভালো তাকেই বাসা উচিত যে তোমাকে ভালোবাসে। আর আমি জানি ওনারা খুব ভালো ছেলে, ওর বউকে খুব ভালোবাসবে বলে অনু হেসে দেয়। তিশা অনুকে বলেছে সেও যে অনুরাগকে ভালোবাসে, কিন্তু তিশা অনুকে বলেনি যে অনুরাগ অনুকে ভালোবাসে। ও বলেছে অনুরাগ অন্য কাউকে ভালোবাসে, কিন্তু সে তাকে ভালোবাসে না। তাই অনু ওদের মধ্যে সব ঠিক করার জন্য তিশার সাথে প্ল্যান করছে। খুব স্পিডে গাড়ি চালাচ্ছে অরিন্দম। চোখ থেকে টপ টপ করে নোনা জল গড়িয়ে পড়ছে ওর। ও পুরোপুরি ভেঙে পড়েছে। বুঝে নিয়েছে অনু আর তার কাছে থাকবে না, কারণ সেই দিন রেস্টুরেন্টে অনুর থেকে ভালোবাসি কথাটি শুনেও বেরিয়ে এসেছিল রেস্টুরেন্ট থেকে। তবু নিজেকে বোঝাচ্ছিল হয়তো ভুল শুনেছে, কিন্তু আজ অনুর ফোনের কথা বলাগুলো সব শুনেছে ও। শুনে ওর পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। অনুরাগ তার বউকে খুশি রাখবে। ছোটবেলার ভালোবাসা সব মোহ। ওর সাথে তো অনুর ছোটবেলায় বিয়ে হয়েছে। বড় হয়ে অনু এখন বিয়েটাকে ভুল ভাবছে। ওর কাছে অনু খুশি না। ও এক মুহূর্ত বাড়িতে না থেকে বেরিয়ে এসেছে। ভীষণ কান্না পাচ্ছে ওর। নিজেকে আজ পুরো নিঃস্ব লাগছে। বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই, আর সব শেষ। ঘড়িতে এখন রাত 12টা। অনু সুন্দর করে সেজেছে, শাড়িও পরেছে। সেই ঘটনার পর থেকে শাড়ি পরতে ভয় পেত। অরিন্দম অনেক বুঝিয়ে লাভ হয়নি, কিন্তু আজও নিজে থেকে পরেছে একটা নীল শাড়ি, অরিন্দমের পছন্দের। আজ যে সে তার বরবাবুকে সারপ্রাইজ দিতে চায়, নিজের মনের সব কথা বলতে চায় সে কতটা চায় তাকে।
স্বামী স্ত্রীর সম্পর্ককে এক ধাপ এগিয়ে দিতে চায় সে, কিন্তু অরিন্দমের আশায় কোনো নাম নেই। ফোনে রিং হচ্ছে কিন্তু রিসিভ করছে না। বিয়ের এত বছর এই প্রথম অরিন্দম এত দেরি করে বাড়ি ফিরছে। হঠাৎ বাড়ির কলিং বেল বেজে উঠল। অনু ড্রয়িং রুমে বসেছিল, হঠাৎ শব্দে চমকে উঠল। কলিং বেল আবার বেজে উঠল। অনু ভয়ে গলা শুকিয়ে গেল, কারণ অরিন্দম বাইরে থেকে আগে ওকে ফোন করে তারপর কলিং বেল বাজায়। কিন্তু আজ অনু ভীষণ ভয় করছে, বিশালের কথা মনে পড়ছে। কাঁপা কাঁপা হাতে ফোনটা নিয়ে অরিন্দমের নাম্বারে ডায়াল করে। রিংয়ের শব্দে দরজার ওপাশ থেকে পায়, স্বস্তির নিঃশ্বাস ফেলে। খুশি হয়ে দৌড়ে গেল দরজা খুলতে। সে মনে মনে ঠিক করে রেখেছে আজ তার বরবাবু আছে মতো বকা দিবে। এত দেরি করে কেউ করে? সে কি জানে না সে একা থাকতে ভয় পায়? মনে মনে খুশি হয়ে সে যখন দরজা খোলে, তার মনের কথাগুলো বলতে যাবে, তার হাসি মুখ দরজা খুলে সামনের দিকে তাকিয়ে হাসি মুখটা নিভে যায় অরিন্দমকে দেখে। এমন অবস্থা কি করে হলো? কারণ অরিন্দম দাঁড়িয়ে আছে এলোমেলো ভাবে। ডান হাতের শার্টের ফোল্ড কিছুটা নেমে গেছে, বা হাতেও এলোমেলো হয়ে আছে। শার্টের ওপরে দুটো বোতাম খোলা, সাদা শার্ট ভিজে কেমন হয়ে গেছে, চুলগুলো উস্কো খুস্কো। ডান হাতে মদের বোতল। ঢুলু ঢুলু চোখে অনুর দিকে তাকিয়ে আছে। অনু অরিন্দমকে এমন অবস্থায় দেখে আটকে উঠল। যে ছেলে কখনো স্মোক করে না সে আজ ড্রিঙ্ক করেছে, তাও আবার এত পরিমাণে। অনু অরিন্দমের হাতের কাছে গিয়ে এগিয়ে ওকে ধরতে যাবে। অরিন্দম হাতের ইশারা করলো যেন তাকে না ধরে। তারপর জড়ানো গলায় বলল, আমি ঠিক আছি, তোমাকে ধরা লাগবে না। ঠিক আছি আমি, আমার স্পর্শ তোমার ভালো লাগবে না। অনু অরিন্দমের এমন অবস্থায় কেঁদে দিল। তারপর আবার এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে তোমার বরবাবু? তুমি এমন করছো কেন? বলে ধরতে যাবে অরিন্দম হাত দিয়ে থামিয়ে দিল। টলমল পায়ে ড্রয়িং রুমে এলো। ঢলে পড়ে যেতে নিলে অনু জোর করে এগিয়ে গিয়ে দু হাতে দু কাঁধ শক্ত করে ধরে নেয়। তখনই অরিন্দম এক ধাক্কায় নিজের কাছ থেকে অনুকে সরিয়ে নেয়। অনু ছিটকে পড়ে সোফার কাছে। সোফার কর্নারে লেগে মাথাটা সামান্য কেটে যায়। আহত দৃষ্টিতে অরিন্দমের দিকে তাকায়। অরিন্দম চিৎকার করে বলে, একদম আলগা পিরিত আমাকে দেখাতে আসবে না। আমার চাই না কাউকে, আমি নিজেকে সামলে নিতে পারবো। তুমি যাও তোমার প্রেমিক পুরুষের কাছে, সে তোমাকে আমার কাছে দেখলে কষ্ট পাবে। তারপর হালকা হেসে বলল, আমার ছোঁয়ায় তুমি অপবিত্র হয়ে যাবে। আমার কাছে থাকার তোমার কি প্রয়োজন? আমার কাছে তোমার সব প্রয়োজন শেষ। তুমি বড় হয়েছ, স্বাধীন হয়েছ, ভালো মন্দ বুঝতে শিখেছ, ভালোবাসার মানুষ বুঝতে শিখেছ। আমি কে তোমার? আমি কেউ না, কেউ না আমি তোমার। বলে টলমলে পায়ে সিঁড়ি বেয়ে উঠতে গেলে প্রথম ধাপে পড়ে যায়। অনু হু হু করে কাঁদতে কাঁদতে দৌড়াতে গিয়ে অরিন্দমের পাশে বসে ওকে তুলতে থাকে, কিন্তু অরিন্দম সব ভার ছেড়ে দিয়েছে। অনু অনেক কষ্ট করে অরিন্দমকে ফ্লোরে বসায়, তারপর অজরে কেঁদে ওঠে। অরিন্দমের তাকে সন্দেহ করে সেটা ভাবতেও পারেনি ও কখন, কিন্তু কাকে নিয়ে সন্দেহ করে আর কেনই বা? ও তো কখনো অরিন্দমকে ছাড়া কাউকে নিজের ভাবেনি। ওর কাছে তো অরিন্দম সব। অরিন্দমকে ছাড়া ও তো কখনো নিজেকে কল্পনাও করেনি। ওর পুরো পৃথিবী ওর বরবাবু, আর সে আজ কিনা এসব বলছে। অরিন্দম অনুর গালে হাত দিয়ে আবেশী কণ্ঠে বলল, তুমি কাঁদছো কেন বউ? প্লিজ চুপ করো। তোমার সুখে আমি বাধা হব না। আমি তোমাকে মুক্ত করে দিলাম, তুমি যাও তোমার প্রেমিক পুরুষের কাছে। অনু কাঁদতে কাঁদতে জোরালো কণ্ঠে বলল, প্লিজ তুমি চুপ করো, আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে। তুমি আমার একবার কথাটা শোনো। ততক্ষণ অরিন্দম ওর কোলে ঢলে পড়েছে। অরিন্দম অনুকে জড়িয়ে ধরে ওর পেটে মুখ গুজে জোরালো কণ্ঠে কাঁদতে কাঁদতে বলল, আমি কি দোষ করেছি বউ? তুমি আমাকে এত বড় শাস্তি দিলে। আমি তো কোনোদিন কোনো কিছুর জন্য তোমার কাছে জোর করিনি। আমি তো নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবেসেছি, শুধুই ভালোবেসেছি। কিন্তু তুমি আমাকে একটু ভালোবাসতে পারলে না কেন? আমি কি একটু ভালোবাসা পাওয়ার যোগ্য নই তোমার? আমি কি এতটাই খারাপ? আমাকে কি একটু ভালোবাসা যায় না? অনু হু হু করে কেঁদে চলেছে। সে যে নিজের অজান্তেই অরিন্দমের মনে কষ্ট দিয়ে ফেলেছে, কি করে তার কষ্ট কমাবে? অরিন্দম আবার কাঁদতে কাঁদতে বলল, ও তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। প্লিজ তুমি আমাকে আর মেরে ফেলো না। অরিন্দমের কথা বলতে পারছে না, তার কণ্ঠ জড়িয়ে যাচ্ছে। সে আবার বলল, আমার যে খুব কষ্ট হচ্ছে, খুব। আমি যা নিতে পারছি না। আমি এই মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারছি না। প্লিজ তুমি যদি যাও, আমাকে মেরে ফেলে দিয়ে যাও। আমি বেঁচে থাকতে আমার চোখের সামনে তুমি অন্য কারোর হাত ধরে যেও না।
প্লিজ। কিছুটা থেমে আবার কাঁদতে কাঁদতে বলল, আমার সেই ছোট্ট অবুঝ বউটাকে যে আমি বড্ড ভালোবাসি, সেও আমাকে খুব ভালোবাসতো। সে কি বলতো জানো? বলতো, বরবাবু আমি তোমাকেই ভালোবাসি, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, আমার তোমাকে ছাড়া ভালোই লাগে না, আমার তাকে ফেরত চাই, তুমি পারবে আমার কাছে তাকে ফিরে আনতে? বলো পারবে, বলো। বলে অরিন্দম বুক ফাটা কান্না কেঁদে উঠল। সারা রাত অনুর দু চোখে ঘুম নেই। মেঝেতে বসে সারা রাত কেঁদেছে সে। অরিন্দমকে অনেক কষ্টে রুমে এনেছে, দু একবার বমিও করেছে। সেগুলো পরিষ্কার করে অরিন্দমকে ভালো করে শুয়ে দেয়। 2টোর দিকে অরিন্দম ঘুমিয়ে পড়ে। বিড়বিড় করে মনে মনে সব কথাগুলো বলেছে অরিন্দম, রেস্টুরেন্ট থেকে শুরু করে ফোন পর্যন্ত। অনুর কথাগুলো শুনে বুক ফেটে যাচ্ছে। অনেক যন্ত্রণা নিয়ে ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়েছিল অনু, কিন্তু সেটা বেশিক্ষণের জন্য না। সকাল হতেই উঠে অরিন্দমের দিকে একবার তাকিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে যায় কিচেনে। অনেকটা সময় পর 1 গ্লাস নুন লেবুর শরবত এনে রুমে দাঁড়ায়। অরিন্দমের একটু আগে ঘুম ভেঙেছে, তার হয়তো বেশি কিছু মনে পড়ছে না। মাথাটা প্রচুর ভার হয়ে আছে, তাই খাটে হেলান দিয়ে মাথা চেপে ধরে বসে আছে। অনু রুমে এসে দাঁড়িয়ে অরিন্দমকে এমন অবস্থা দেখে ওর সামনে গিয়ে দাঁড়ালো। অরিন্দম অনুর দিকে তাকিয়ে আবার চোখ বুজিয়ে নেয়। অনু অরিন্দমের দিকে এগিয়ে গিয়ে গ্লাসটার সামনে ধরে শান্ত গলায় বলল, খেয়ে নাও। অরিন্দম চোখ বন্ধ রেখেই বলল, আমার চিন্তা কাউকে করতে হবে না। অনু কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বা হাতে অরিন্দমের গাল চেপে ধরে গ্লাসটা মুখের সামনে ধরে। অরিন্দম চোখ খুলে ওর দিকে তাকায়। অনু বলে, তোমার চিন্তা আমিই করব, আর এটা তোমাকে এক্ষুনি খেতে হবে, আমি কোনো কথা শুনবো না। বলে গ্লাসটা মুখে চেপে ধরে অরিন্দমও খুব প্রয়োজন জলটা, তাই ও কথাটা না বাড়িয়ে ঢকঢক করে জলটা খেয়ে নেয়। অনু ওড়না দিয়ে অরিন্দমের মুখটা মুছিয়ে দিয়ে বাইরে যেতে যেতে ভাঙা গলায় বলল, ভালোবাসলে বিশ্বাস রাখতে হয়। অরিন্দম চমকে উঠে অনুর দিকে তাকায়। অনু ততক্ষণে রুম থেকে বেরিয়ে গেছে। অরিন্দম মাথা চেপে ধরে অনুর বলা কথা ভাবতে থাকে। কি বোঝাতে চাইলো ও? ওর সাথে কি কোথাও কোনো ভুল হচ্ছে? কিন্তু ও যে স্পষ্ট শুনেছিল সেগুলো তো মিথ্যে ছিল না। তাহলে কিসের বিশ্বাস? সারা বেলা অরিন্দম আর নিচে নামেনি, অনু উপরে যায়নি। দুজনের মনে তোলপাড় চলছে। অনু কখনো ভাবতেই পারেনি অরিন্দম তাকে এতটা সন্দেহ, এতটা অবিশ্বাস করবে। ওর যখন সত্যি খুব কষ্ট হচ্ছে, ও কি কোনোদিনও নিজের ভালোবাসা বোঝাতে পারেনি অরিন্দমকে? ও কি এতটাই কম ভালোবেসেছে তাকে যে এত সহজে তাকে সন্দেহ করলো? ডাইনিং টেবিলে বসে আছে অনু, সারাদিন কিছু খায়নি। ঘড়িতে দুপুর 2টো বাজে। অরিন্দম নিচে নামেনি। রান্নার মাসিমা রান্না করে দিয়ে চলে গেছে। অনু ডাইনিং টেবিলে বসে ঝিমোচ্ছে। হঠাৎ করেই কারোর পায়ের শব্দে হকচকিয়ে মাথা তুলল। অরিন্দমের গম্ভীর মুখে নিচে নেমে আসছে, সোজা এসে টেবিলে বসে। অনু কিছু না বলে খাবার বেড়ে দিতে থাকে। অরিন্দম অনেক ভেবে এই সিদ্ধান্ত এসেছে যে অনু সব পরিষ্কারভাবে জিজ্ঞাসা করবে, তারপর যা হওয়ার হবে। এই ভেবে অনুকে কিছু বলতে যাবে, তখনই ডোরবেল বেজে উঠল। অনু যেতে নিলে অরিন্দম ছোট করে বলল, আমি দেখছি। দরজা খোলার পর অরিন্দম যেটুকু শান্ত ছিল সেটা যেন রাগে পরিণত হলো। আকাশ ওর সামনে দাঁড়িয়ে ওর সামনে দাঁড়িয়ে অনুরাগ। শুধু অনুরাগ নয়, সাথে মিলি তিশাও আছে। ও শক্ত চোখে অনুরাগের দিকে তাকিয়ে পিছনে ফিরে অনুর দিকে তাকালো। অনু মুখে হাসি রেখে বলল, আরে তোরা এসে গেছিস, এত লেট করলি যে? মিলি দৌড়ে গিয়ে অনুকে জড়িয়ে ধরে বলল, আমাদের জন্য লেট হয়নি, হয়েছে অনুরাগের জন্য। ওই মেয়েদের থেকে বেশি দেরি করছিল। অনুরাগ ওদের দিকে এগিয়ে যায়। তারপর অনুরাগ বলে, আমার জন্য হয়নি, রিদির জন্য হয়েছে। অনুরাগ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এই 1 সেকেন্ড, রিদিকে? অনুরাগ হাত দেখিয়ে বলল, ওই যে তিশা, ওর বাড়ির নাম রিদি, আজ জানলাম। তারপর তারা আবার একে অপরকে দোষ দিতে থাকে। অনুরাগ নিজেকে বুঝিয়ে নিয়েছে অনু শুধু অরিন্দমের। অরিন্দম একটু হাসার চেষ্টা করে বলল, আমাকে কি প্রয়োজন, তোমরা এনজয় করো না। মিলি এগিয়ে গিয়ে বলল, জিজু, এমন বাহানা দিয়ে আমাদের কাছ থেকে চলে গেলে চলবে না। চলুন আরে আমরা জিজু, একসাথে বসে লাঞ্চ আপনি করব। কেন চলে যাচ্ছেন? সেই জন্য তো অনু আমরা আমাদের এসেছি, ডেকেছে। আমাদের সাথে আপনি কথা please বলবেন না? চলুন, আমাদের সাথে জয়েন করবেন। অরিন্দম আর কথা ফেলতে পারলো না, ওদের সাথে খেতে বসলো। সবাইকে খাবার বেড়ে দেয় অনু, কিন্তু নিজে নিচ্ছে না দেখে তিশা বলল, অনু, তুই নিচ্ছিস না কেন? তুইও আমাদের সাথে খেয়ে নে। অনু একটু হেসে বলল, আমি একটু আগে নুডল খেয়েছি, এখন আর খেতে ইচ্ছে করছে না, তোরা খা।
ওরা আর কিছু বলল না, যে যার মতো খেতে থাকলো। অরিন্দম খাচ্ছে না, শুধু এক আঙ্গুল দিয়ে খাবার নাড়াচাড়া করছে। ও জানে অনু কিছু খায়নি। ও একবার ভাবছে অনুকে খেতে বলবে, আর ভাবছে অনুরাগকে কেন আসতে বলেছে। তাহলে যেটা ভাবছিলাম সেইটাই তো সত্যি। এসব নানা কথা ভাবতে থাকে, শেষে না পেরে উঠে দাঁড়ায়। সবাই ওর দিকে তাকায়। অরিন্দম অনুর পাশে গিয়ে ওকে হাত ধরে চেয়ারে বসিয়ে দেয়, তারপর বসে। অনু কিছু বলছে না, সবাই বসে আছে বলে। অরিন্দম প্লেটে খাবার বেড়ে দিয়ে শক্ত গলায় বলল, খাও। কিন্তু অনু চুপ করে বসে আছে, বাকিরা খেতে ব্যস্ত হয়ে পড়েছে। অনু খাবে না এত সহজে, অরিন্দম বুঝতে পারছে। তাই সে ভাত মাখিয়ে দিয়ে ওর মুখের সামনে ধরে। অনু অরিন্দমের দিকে জল ভরা চোখে তাকাতেই অরিন্দমের বুকটা কেমন করে উঠল। নিজে হাজার কষ্ট হলেও ও কোনোদিন অনুর চোখের জল সহ্য করতে পারে না, কিন্তু আজ নিজেকে সামলে চুপচাপ খাবার বাড়িয়ে দেয়। অনু নিঃশব্দে একবার খেয়ে বলল, আমি একা খেতে পারবো। বলে একা খেতে থাকে। অরিন্দমও চুপ করে খাবার খেতে থাকে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে অনু কিচেনে সব ঠিক করে। তারপর ড্রয়িং রুমের সোফায় বসে কিছুক্ষণ গল্প করে নেয় সবার সাথে। অরিন্দম ওপরে চলে গেছে অনেক আগেই। সন্ধ্যা 7টার দিকে ওরা তিনজন অনুর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বার হয়ে পড়ে। তিশা অনেকবার অরিন্দমের সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু সে রুম লক করে বসে আছে। তাই ও হতাশ হয়ে গাড়িতে উঠতে যাবে। তিশা অরিন্দমকে পুলের দিকে এসে দাঁড়াতে দেখে ও খুশি হয়ে এগিয়ে যায়। অরিন্দম পাশে তিশাকে দেখে বলল, কিছু লাগবে? তিশা বলে, আপনি কিছু বলবেন? অরিন্দম ভ্রু কুঁচকে বলে, আমি কি বলবো? তিশা ঠান্ডা গলায় বলল, অনুরাগের বিষয়ে। অরিন্দম তাচ্ছিল্য হেসে বলল, ও, তাহলে তো তুমি সবই জানো, তাই না? কবে নিয়ে যাচ্ছ তোমাদের বান্ধবীকে অনুরাগের কাছে? তিশা হালকা হেসে বলল, জিজু, আমি আপনাকে অত্যন্ত বুদ্ধিমান একজন ভেবেছিলাম, কিন্তু এখন দেখি আপনি সব থেকে বড় বোকা। অরিন্দম জলের দিকে তাকিয়ে বলল, আমি সবচেয়ে বড় বোকা, একদম স্টুপিড। না হলে কি কাউকে এতটা বিশ্বাস করে ঠকতাম? তিশা হেসে বলে, আপনি ওকে কখনো বিশ্বাস করেছেন? অরিন্দম ওর কথায় কিছু না বুঝে ওর দিকে তাকিয়ে বলল, মানে এই যে আপনি ওকে কখনোই বিশ্বাস করেননি। অরিন্দম একটু রেগে গিয়ে বলল, কি যাতা বলছো? আমি ওকে সবচেয়ে বেশি বিশ্বাস করতাম। তিশা একটু জোরে বলল, তাহলে আপনি 2 দিন ওকে অনুরাগের সাথে দেখে এতটা সন্দেহ কি করে করতে পারলেন? অরিন্দম রেগে গিয়ে বলল, আমি নিজের কানে শুনেছি। তিশা কিছুক্ষণ চুপ থেকে ছলছল চোখে বলে, আপনি কি শুনেছেন? পুরো কথা শুনেছেন রেস্টুরেন্টের, নাকি পুরো কথাটা শুনেছিলেন যে অনু কার সাথে ফোনে কথা বলছে? আপনি পুরো কথাটা না শুনেই ওকে এমনভাবে অবিশ্বাস করলেন। অনু শুধু আপনাকেই ভালোবাসে, ওর কাছে পুরো পৃথিবী আপনি, সেই আপনিই ওকে এমন। অরিন্দম থমথমে গলায় বলল, মানে? তিশা চোখের জল মুছে বলল, সেই দিন রেস্টুরেন্টে অনু ভালোবাসি কথাটা অনুরাগকে বলেছিল আপনার নামে। অনুরাগ জিজ্ঞাসা করেছিল যে ও আপনাকে কতটা ভালোবাসে। অনু তখন খুশি হয়ে নিজের মনের সব কথা বলেছিল যে ও আপনাকে খুব ভালোবাসে, আর আপনি পুরোটা না শুনেই বাইরে থেকে চলে এসেছেন। আর ফোনেও কথা আমার সাথেই বলছিল আমি অনুরাগকে ভালোবাসি, ও আমাকে বোঝাচ্ছিল, কিন্তু আপনি। অরিন্দম থম মেরে দাঁড়িয়ে আছে তিশার কথা শুনে। ও এটা কি করে করতে পারলো? অরিন্দমের অবস্থা বুঝতে পেরে তিশা বলল, আমি আসছি, পারলে নিজের ভুলটা শুধরে নেবেন তাড়াতাড়ি। অরিন্দম কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দৌড়ে বাড়ির ভিতরে যায়। তারপর নিচে সব জায়গায় অনুকে খুঁজতে থাকে, কিন্তু অনুকে দেখতে না পেয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের রুমে যায়। তারপর পাশের রুমেও যায়, সেখানে অনুকে কোথাও খুঁজে পায় না। অরিন্দম এবার নিজেকে পাগল পাগল মনে হচ্ছে, নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে ওর। ও কি করে করতে পারলো এতটা অবিশ্বাস? আবারও দৌড়ে নিজের রুমে যায়, ব্যালকনিতে ভালো করে চেক করে, কিন্তু অনুকে দেখতে পায় না। ও এবার ছাদে যাওয়ার উদ্দেশ্যে বাইরে বার হতে যাবে, তখনই খাটের উপর একটা চিরকুট দেখে। চিরকুট দেখে অরিন্দমের বুক শুকিয়ে যায়। কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে ভয়ে ভয়ে এগিয়ে গেল খাটের কাছে। কাপা কাপা হাতে চিরকুটটা নিয়ে চোখটা একবার বুঝিয়ে একটা শুকনো ঢোক গিলল। চিঠিটা খুলে তার চোখ একরাশ জল ভর করলো। চিঠিটা খুলে তার চোখে একরাশ জল ভর করলো। দাঁড়িয়ে থাকা শক্তি হারিয়ে ও ধপ করে ফ্লোরে বসে পড়ে। তারপর চিঠিটা জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। ও এখন কি করবে কিছু ভেবে পাচ্ছে না, সব যেন শেষ হয়ে গেল। ও নিজেই যেন সব নষ্ট করে ফেলল, কারণ চিঠিটা অনুর লেখা দুটো লাইন ছিল। ভালোবাসলে বিশ্বাস রাখতে হয় বড়বাবু, যেখানে বিশ্বাস নেই সেখানে কি ভালোবাসা আছে?
অরিন্দম ফ্লোরে বসে পাগলের মতো কেঁদে চলেছে আর ভাবছে এখন কোথায় খুঁজবে অনুকে। অনু কি তাকে ছেড়ে চলে গেল সারা জীবনের মতো? অনু কি তার ভুলের জন্য এত বড় শাস্তি দেবে তাকে? এখন কোথায় পাবে অনুকে? পেলেও অনু কি তাকে ক্ষমা করবে? কিন্তু তাকে খুঁজতে হবে যে কোনো উপায়ে। ওকে ছাড়াও বাঁচতে পারবে না, কিছুতেই বাঁচতে পারবে না। এই ভেবে অরিন্দম নিজেকে সামলে উঠে দাঁড়িয়ে ড্রেসিং টেবিলের সামনে থেকে গাড়ির চাবি আনতে যায়। ঠিক তখনই পেছন থেকে কেউ তার চোখ ধরে নেয়। অরিন্দম কিছুটা চমকে গেলেও পরক্ষণে হাতের উপর হাত দিতেই তার এতক্ষণ জ্বলতে থাকা বুকটা যেন একটু শান্ত হয়ে গেল, কারণ এটা অনু। অরিন্দম পেছনে ঘুরতে যাবে তখনই অনু আরো জোরে হাত চেপে ধরে বলল, না, একদম পিছে ঘুরবে না, চুপ করে আমি যেখানে নিয়ে যাচ্ছি সেখানে চলো। বলে হাঁটা শুরু করে। অরিন্দম কিছু বলছে, কিছু শুনছে না, তাই অরিন্দম চুপ করে ওর সাথে যেতে লাগলো। না দেখে হাঁটতে বেশ কষ্ট হচ্ছে, কিন্তু অনু তাকে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে। অনেকটা সময় পর একটা জায়গায় দাঁড়ায় অনু। চোখ থেকে হাত সরিয়ে নিলেও অরিন্দমের চোখে একটা কালো কাপড় বেঁধে দেয়। তারপর বলে, আমি যতক্ষণ না বলবো তুমি চোখের বাঁধন খুলবে না। অরিন্দমও মাথা নাড়ায়। অনেকটা সময় পর অনু বলল, বরবাবু, চোখের বাঁধন খোলো। অরিন্দম তাড়াতাড়ি চোখের বাঁধন খুলে চোখ কচলে ভালো করে চারদিকে দেখতে থাকে। এখনো বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে। চারদিকে সুন্দর করে ফুল আর ক্যান্ডেলস দিয়ে সাজানো। ছাদের মাঝ বরাবর একটা টেবিলের উপর কেক রাখা। অরিন্দম এইসব কিছু দেখে বেশ অবাক হলেও ভাবছে অনুর মনে কি চলছে আর অনু কোথায়। চারিপাশ থেকে চোখ সরিয়ে তারপর নিজের সামনে নিচের দিকে তাকিয়ে দেখে। অনু ফুলগুলো বাড়িয়ে দিয়ে বলল, হ্যাপি বার্থডে বরবাবু, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে এন্ড আই লাভ ইউ। অরিন্দম চোখ ছলছল করে অনুর দিকে তাকিয়ে আছে। অনু তার সাথে কতটা সহজভাবে বিহেভ করছে ওর তো। অনু বলল, কি হলো, কতক্ষণ বসে থাকবো, ফুলগুলো নেবে তো? অরিন্দম কাঁপা কাঁপা হাতে ফুলগুলো নেয়। অনু উঠে দাঁড়াতে অরিন্দম বলে ওঠে, বউ আমি। অনু অরিন্দমকে থামিয়ে বলল, সব কটা পরে হবে, আগে কেক কাটবে চলো। অরিন্দম আবার বলল, কিন্তু তুমি একবার আমার কথাটা শোনো। অনু হাত ধরে এগিয়ে নিয়ে গেল, তারপর হাতে নাইফ ধরিয়ে দিয়ে বলল, আগে কেক কাটিং হবে, তারপর সব কথা শুনবো। অরিন্দম চুপ করে মোমবাতিতে ফু দিল, তারপর কেক কেটে অনুকে খাইয়ে দিল। অনু অরিন্দমকে খাইয়ে দিল। অরিন্দম এবার অনুর দিকে তাকিয়ে বলে, বউ আই এম সরি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল। অনু অরিন্দমকে থামিয়ে অরিন্দমের গালে হাত রেখে বলল, বরবাবু, আমি জানি তুমি কিছু ভুল করনি, সব ভুল আমারই ছিল। হয়তো আমি তোমার কাছে আমার ভালোবাসা প্রকাশ করতে পারিনি, তাই তো তুমি। অরিন্দম চোখের জল ছেড়ে বলল, ও প্লিজ আমি। অনু আবার বলল, জানি তুমি আমাকে অবিশ্বাস করতে চাওনি। হয়তো তোমার সামনে এমন দৃশ্য দেখে তুমি মনের মধ্যে কল্পনাকে বাস্তবে ভেবে নিয়ে এত কিছু করে ফেলেছো, আমাকে অবিশ্বাস করেছো, আমার ভালোবাসাকে ভুল বুঝেছো। কিন্তু তুমি ভয় পেও না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কারণ আমি জানি তুমি আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসো। আর একটা কথা কি জানো, যাকে সব থেকে বেশি ভালোবাসবে তার একটু অবহেলাতেই মনে হাজারো জল্পনা কল্পনা তৈরি হয়ে যায়। তুমি সেইগুলোকেই প্রশ্রয় দিয়েছ, কিন্তু তাও আমার প্রতি তোমার ভালোবাসা একটুও কমেনি। তুমি সব সময় আমাকে এক আকাশ ভালোবেসেছ, আর আমি সেই ভালোবাসার কারণেই তোমার কাছে থাকতে রাজি। অরিন্দম অপরাধীর ন্যায় তাকিয়ে আছে। ও ওর কাজে অনুতপ্ত, সেটা স্পষ্ট। অনু জোরালো গলায় বলল, বরবাবু, তোমার টিয়া পাখি যে তোমার খাঁচায় বন্দি, সে অন্য কারোর খাঁচায় কখনো বন্দি হতে পারবে না। ভালোবাসি তোমাকে আমি, তুমি বিশ্বাস করো আর না করো, তবুও বলবো ভালোবাসি। অরিন্দম অনুকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। ও প্লিজ তুমি এমনভাবে বলো না, আমার সত্যি ভুল হয়েছে। তুমি আমাকে যা শাস্তি দিবে দাও, কিন্তু মনের মধ্যে একটু অভিমান রাখবে না প্লিজ। অনু কেঁদে উঠে বলল, বরবাবু, তোমাকে শাস্তি দেওয়ার ক্ষমতা আমার নেই, তোমাকে শুধু ভালোবাসা দিতেই পারবো, এছাড়া আর কিছু না। অরিন্দম অনুকে ছাড়িয়ে অনুর চোখের জল মুছে দিয়ে চোখে মুখে অজস্র চুমুতে ভরিয়ে দিয়ে বলল, আই প্রমিস জীবনে কখনো আর তোমাকে সন্দেহ করব না। অনু নাক টানতে টানতে বলল, প্রমিস করছো? কিন্তু আমি এটাই প্রথম বলে তোমাকে ছেড়ে দিলাম, দ্বিতীয়বার হলে আর একটাও সুযোগ দেব না। অরিন্দম তাড়াতাড়ি করে বলল,
আর কখনো হবে না বউ, সত্যি বলছি। অরিন্দমের কথায় অনুর মুখে হাসি ফুটলো, সাথে অরিন্দমেরও। অরিন্দম ওকে কাছে টেনে নিয়ে কপালে চুমু এঁকে দিয়ে বলল, ভালোবাসি বউ। অনু ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে। অরিন্দম ওকে একটু দাঁড়াতে বলে রুমে গেল। অনু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিলের দিকে তাকিয়ে আছে। ওর এখন সবকিছু ভালো লাগছে, আগের মতো হয়ে গিয়েছে সব। মনটা এবার হালকা লাগছে। মূলত এই কারণেই তিশাদের বাড়িতে আসতে বলেছিল। অনু জানতো অরিন্দম ওর সাথে এই বিষয়ে কথা বলবে না, তাই সে তিশাকে নিয়ে এই প্ল্যান করেছিল। অনেকটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর অরিন্দম ছাদে আসে। চিলে কোঠার কাছে দাঁড়িয়ে অনুর দিকে ভালো করে দেখে। অনু আজ সেই বিয়ের দ্বিতীয় দিন সকালে যেমন সবুজ শাড়ি পরে টিয়া পাখি সেজেছিল, আজ তেমনই সেজেছে। অরিন্দম মুচকি হেসে এগিয়ে গিয়ে পেছন থেকে অনুকে জড়িয়ে ধরে। অনু মুচকি হাসলো। হাতের উপর হাত রাখবে, অরিন্দমের হাতের বাঁধন আলগা হয়ে গেল। সেই দিনের কথা মনে পড়তে ও একটু সরে আসতে নিলে অনু ওর হাত চেপে ধরে বলল, কি হলো, সরে যাচ্ছ কেন? অরিন্দম মুচকি হেসে শক্ত করে পেছন থেকে জড়িয়ে ধরল। তারপর ভীতু গলায় বলল, বউ, তুমি আমায় ওই চিঠিটা কেন দিয়েছিলে? জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। একবার তো ভেবেই ফেলেছি আমি তোমাকে হারিয়ে ফেললাম। আমার শ্বাস নেওয়াও সুসাধ্য হয়ে পড়েছিল। অনু মুখ গোমরা করে বলল, তাহলে তুমি আমাকে কাল সারা রাত কাঁদিয়েছো, সেটার কি? সেই জন্য আমি একটু ভয় দেখিয়ে শোধ নিলাম। অরিন্দম ওর বাম গালে পিছন দিক থেকে চুমু দিয়ে বলল, কাল তোমাকে সারা রাত কাঁদিয়েছি, আজ তোমাকে সারা রাত আদর করব। অনু চোখ বড় বড় করে অরিন্দমের দিকে ঘুরে দাঁড়িয়ে বলে, মানে? অরিন্দম অনুকে কাছে টেনে নিয়ে কোমর জড়িয়ে কপালে কপাল ঠেকিয়ে বলল, ভালোবাসবো বউ, খুব ভালোবাসবো। আজ তুমি হবে কি আমার, সম্পূর্ণভাবে হবে কি আমার? অনু অরিন্দমের চোখের দিকে তাকিয়ে বলল, আমি তো সেই প্রথম দিন থেকেই তোমারই হয়ে গেছি, আর সম্পূর্ণভাবে তোমারই থাকবো। ভালোবাসি তোমাকে বরবাবু। অরিন্দম হঠাৎ করেই অনুকে কোলে তুলে নেয়। অনু একটু হকচকিয়ে গিয়ে অরিন্দমের গলা জড়িয়ে ধরে বলে, কি হলো, এমন করে কোলে তুলে নিলে কেন? অরিন্দম অনুকে নাকে নাক ঘষে বলল, ভালোবাসবো বউ, খুব করে ভালোবাসবো। আমার ভালোবাসার রঙে রাঙাতে চাই তোমাকে, আমার ভালোবাসা আদরে চাদর মুড়াতে চাই তোমাকে, মিশে যেতে চাই তোমাতে, হারাতে চাই তোমার ভালোবাসায়। আজ সব সীমা লঙ্ঘন করতে চাই। তুমি কি আমায় সব সীমা লঙ্ঘন করার অনুমতি দিবে? অরিন্দমের কথায় অনু লজ্জায় কুকড়ে গিয়ে অরিন্দমের বুকে মুখ গুজে লেপটে যায়। অরিন্দম মুচকি হেসে সিঁড়ির দিকে পা বাড়ায়। এখান থেকে সূচনা হয় তাদের ভালোবাসার এক নতুন পর্ব। তাদের ভালোবাসায় পূর্ণ হলো। পরিপূর্ণ মাধ্যমেই তারা শুরু করলো এক নতুন অধ্যায়, যেখানে থাকবে না কোনো সন্দেহ, অবিশ্বাস, সেখানে থাকবে শুধু ভালোবাসা। 6 বছর পর 4 বছরের একটা বাচ্চা মেয়ে ছোট ছোট পায়ে গুটি গুটি করে কাঁদতে কাঁদতে অরিন্দমের কাছে দৌড়ে যাচ্ছে পাপ্পা পাপ্পা করে। অরিন্দম রুমে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। কান্নার শব্দে উঠে দাঁড়ায়, ঘুরে দেখে 4 বছরের মেয়ে ওহি কাঁদতে কাঁদতে ওর দিকে এগিয়ে আসছে। অরিন্দম তাড়াতাড়ি ওহিকে কোলে তুলে নেয়, মুখের দিকে ভালো করে তাকায়। মেয়েটাকে দেখতে একদম তার মায়ের মতোই হয়েছে। গায়ের রং ফর্সা ধবধবে, কান্নার কারণে চোখ মুখ কান লাল হয়ে উঠেছে, ঠোঁটটা অরিন্দমের মতো লাল হয়েছে। অরিন্দম ওহির এমন অবস্থা দেখে ব্যস্ত হয়ে চোখের জল মুছে দিতে দিতে বলল, কি হয়েছে আমার মাম্মার, কাঁদছো কেন? ওহি কাঁদতে কাঁদতে বলল, পাপ্পা মাম্মা আমার টয়লেট নিতে। অরিন্দম একটা হতাশার নিঃশ্বাস ত্যাগ করলো, কারণ এটা প্রতিদিনই হয়। প্রতিদিনই অনু নিজের মেয়ের কাছ থেকে চকলেট খেয়ে নেয়। ওহি আবার বলল, পাপ্পা তুমি মাম্মাতে বলতে দাও। অরিন্দম দরজার দিকে তাকিয়ে দেখে অনু লুকিয়ে লুকিয়ে বিড়ালের মতো ওদের দেখছে। অরিন্দম ভ্রু কুচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর ঠান্ডা গলায় বলল, বউ, ওখানে লুকিয়ে থেকে লাভ নেই, এইদিকে এসো। অনু মুখ কাচুমুচুক করে হাত কচলাতে কচলাতে ওদের সামনে এসে বলল। অরিন্দম চোখ ছোট ছোট করে অনুকে বলল, বউ, তুমি রোজ রোজ ওহির কাছ থেকে চকলেট কেন নিয়ে নাও? আমি তো তোমাকে আলাদা দেই, তবুও তুমি ওর কাছ থেকে কেন নাও? দেখতে পাচ্ছ কত কাছে মেয়েটা। অনু মুখ গোমরা করে বলল, আমি কি করব বরবাবু, ও কেন এত দেরি করে খাবে আমার সামনে? আর ওর দাঁতে পোকা হবে, ওই জন্যই তো আমি খেয়ে নিই। অরিন্দম কিছু বলতে যাবে, ওহি কেঁদে কেঁদে বলল, পাপ্পা তুমি মাম্মাতে বতো আর কোন মুলে দাও আমাতে মাম্মা মেলেতে। অরিন্দম চোখ লাল করে অনুর দিকে তাকিয়ে আছে। বউ, তুমি ওকে মেরেছো কেন? অনু দুহাত কোমরে দিয়ে এগিয়ে গিয়ে ওহিকে বলল, এই একদম মিথ্যে কথা বলবি না, তোকে আমি কখন মেরেছি? আর তুই আমাকে মার খাওয়াতে চাইছিস?
আমি না তোর মা হই? বলে কানটা আবার ধরতে যাবে অরিন্দম ধমক দিয়ে বলল। কি করছো কি তুমি? ওকে আবার মারবে নাকি? অরিন্দমের ধমকে অনু একটু কেঁপে ওঠে, তারপর ন্যাকা কান্না জুড়ে দিয়ে বলল, তুমি আমাকে বকলে? তুমি আর আমাকে ভালোবাসো না, সব সময় বকো। বলে ভ্যা ভ্যা করে কেঁদে উঠল। এদিকে ওহি কাঁদছে আর অপর দিকে তার মা কাঁদছে। অরিন্দম বেচারার করুণ অবস্থা, কাকে চুপ করাবে, নিজের মেয়েকে না নিজের বউকে? ওহি ভালো করে বা হাতে জড়িয়ে ধরে ডান হাতে অনুকে টেনে নিয়ে জড়িয়ে ধরে। অরিন্দম এবার কাঁদো কাঁদো হয়ে বলল, তোমরা দুজন প্লিজ চুপ করো। আই এম সরি, সব দোষ আমার। আমি কাল থেকে অনেক চকলেট আনবো। কাল থেকে সারাদিন চকলেট খাবে, আর কিছু খাওয়ার দরকার নেই। এক গাড়ি আনবো। তোমরা দুজন আর ঝগড়াও করো না, কেঁদেও না। ওহি হেসে বলে, পাপ্পা সত্যি কাল থেকে অনেক চকলেট খাবো? অনু অরিন্দমের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে বলে, বেশি চকলেট খাবি না তুই। অরিন্দম আবার অনুর দিকে তাকাতে অনু দু হাতে দুজনের কান মুলে দিয়ে ভো দৌড় দেয়। ওহি আবার কান্না শুরু করে দেয়। অরিন্দম ওকে কোলে নিয়ে ধপ করে খাটে বসে পড়ে। এদের দুজনকে নিয়েও পাগল হয়ে যাবে। অরিন্দম ওহিকে চুপ করছে আর বলছে, প্লিজ আমার লক্ষ্মী মা, চুপ করে নাও, না হয় আমি পাগল হয়ে যাব, প্লিজ। ওহি কান্না বন্ধ করে গলা জড়িয়ে ধরে বলল, পাপ্পা মাম্মা আমাদের ভালোবাসে না, তো দুজনে মারলো। অরিন্দম উল্টে ওর দিকে তাকিয়ে আছে। ওকে যে বিয়ের পর থেকেই মার খেতে হচ্ছে ওর বইয়ের কাছে, আর কত যে কামড় খেয়েছে ও তার হিসাব নেই। সেটা নিজের মেয়ের কাছে কি করে বলবে ও? অনু তড়িৎ গতিতে দৌড়ে এসে দুজনকে ঝাপটে জড়িয়ে ধরে বলে, আমি তোমাদের দুজনকে খুব ভালোবাসি সোনা। বললে ও ওহির গালে একটা চুমু দিল, তারপর অরিন্দমের। ওহি খিলখিল করে হেসে ওঠে। অনুর কপালে গিয়ে গলা জড়িয়ে ধরে বলে, মাম্মা আমি। বলে অনুর গালে চুমু দেয়। অরিন্দমও উঠে দাঁড়িয়ে ওহিকে কোলে নিয়ে ওহির গালে চুমু দেয়। তারপর অনুর গালে চুমু দিয়ে মুচকি হেসে অনুকে জড়িয়ে ধরে বলে, আমিও তোমাদের খুব ভালোবাসি সোনারা। আমিও তোমাদের খুব ভালোবাসি সোনারা। বলে তিনজনে খুশির হাসি হেসে উঠল। বেঁচে থাকুক তাদের ভালোবাসা, এইভাবে পরিপূর্ণ হয়ে সারা জীবন একসাথে থাকুক তারা তিনজন। আগামী দিনের জন্য তাদের অনেক শুভকামনা। হ্যালো বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোকে চাই পিচ্ছি গল্পটার সিজন আসছে। তোমরা কি সিজন চাও? যদি সিজন চাও তাহলে কমেন্টে বলো, আর গল্পটা কেমন লাগলো সেটা কমেন্টে বলবে। আশা করি সবার ভালো লেগেছে। আর গল্পটা যদি সিজন চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও। ধন্যবাদ।